প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আবারও ফিরে আসলাম এডমিশন ম্যাথ ক্লাস নিয়ে। আজ হবে বিন্যাস সমাবেশের প্রথম ক্লাস, ক্লাস নাম্বার 1। সবাই খাতা কলম বের করো। আমি হোয়াইট বোর্ডে যা লিখবো তার খাতা একটু তুলো। বিন্যাস সমাবেশ। আমরা কি দেখলে বুঝবো যে বিন্যাস করব, আর কি দেখলে বুঝবো সমাবেশ করব? যদি প্রশ্নে বলে সাজানো, তাহলে বিন্যাস। যদি প্রশ্ন বলে বাছাই করো, তাহলে সমাবেশ। শব্দ গঠন, সংখ্যা গঠন, বিন্যাস। দল গঠন, কমিটি গঠন, সমাবেশ। বিন্যাস মানে পারমুটেশনের NPR। সমাবেশ কম্বিনেশন, NCR। বিন্যাস হলো পারমুটেশনের P, সমাবেশ হলো কম্বিনেশনের C। বিন্যাস ও সমাবেশের মধ্যে সম্পর্ক। বিন্যাস ও সমাবেশের মধ্যে সম্পর্ক NPR ইকুয়াল NCR ইন্টু R ফ্যাক্টোরিয়াল। বিন্যাস ও সমাবেশের মধ্যে সম্পর্ক NPR ইকুয়াল NCR ইন্টু R ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা কি দেখলে বুঝবো যে বিন্যাস, আর কি দেখলে বুঝবো সমাবেশ? যদি বলে সাজানো, বিন্যাস। শব্দ গঠন, সংখ্যা গঠন, বিন্যাস। বাছাই, সমাবেশ। দল গঠন, কমিটি গঠন, সমাবেশ। তাহলে এখানে তুমি দেখো যে R ফ্যাক্টোরিয়াল, তাই না? আমি জানি তোমরা ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশন পারো, তাও একটু দেখা দিচ্ছি। R ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 2 3 এরকম কত পর্যন্ত? R পর্যন্ত এর গুণফল। মানে আমি যদি বলি 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 থেকে কত পর্যন্ত? 3, কত হয়? 6। যদি বলি 4 ফ্যাক্টোরিয়াল, 1 থেকে কত পর্যন্ত? 4 পর্যন্ত 24, তাই তো? আবার R ফ্যাক্টোরিয়াল তুমি এভাবে লিখতে পারো, R ইন্টু R মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, R ইন্টু R মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। মানে আমি যদি কি বলি 4 ফ্যাক্টোরিয়াল, তুমি এটা ইচ্ছে করলে লিখতে পারো 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। মানে যা আছে তা লিখবা, এর থেকে 1 কম ফ্যাক্টোরিয়াল। আর এই ফ্যাক্টোরিয়াল গুলোর ক্ষেত্রে বাচ্চারা এই মানগুলো একটু মুখস্থ রাখবা, তাহলে তোমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। 0 ফ্যাক্টোরিয়াল 1, 1 ফ্যাক্টোরিয়াল 1, 2 ফ্যাক্টোরিয়াল 2, 3 ফ্যাক্টোরিয়াল 6, 4 ফ্যাক্টোরিয়াল 24, 5 ফ্যাক্টোরিয়াল 120, 6 ফ্যাক্টোরিয়াল 720। এই 6 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত মান মুখস্থ রাখবা, তো তোমার ক্যালকুলেশন করতে অনেক সময় সুবিধা হবে। 0 থেকে 6 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত মান মুখস্থ রাখবা। এখন এখানে NPR, এই NPR এর ক্যালকুলেশন তুমি কেমনে করবা? NPR এর ক্যালকুলেশন উপরেরটা ফ্যাক্টোরিয়াল, উপরেরটা মাইনাস, নিচেরটা ফ্যাক্টোরিয়াল। NPR এর ক্যালকুলেশন তুমি কেমনে করবা? উপরেরটা ফ্যাক্টোরিয়াল, উপরেরটা মাইনাস, নিচেরটা ফ্যাক্টোরিয়াল। মনে করো আমি বললাম 8P3, এর ক্যালকুলেশন তুমি কেমনে করবা? উপরেরটা ফ্যাক্টোরিয়াল,
উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল, উপরেরটা ফ্যাক্টোরিয়াল, উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল। 8 ফ্যাক্টোরিয়াল মানে কি? 8 ফ্যাক্টোরিয়াল মানে হলো 8, 7, 6, 5 এবং 1 পর্যন্ত যাবে, তুমি 5 পর্যন্ত লিখলা। 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল কাটা, গুণ করলে যেমনটা আসবে এটা। তাহলে NPR এর ক্যালকুলেশন তুমি কেমনে করছো? উপরেরটা ফ্যাক্টোরিয়াল, উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল। আবার NPR এর ক্যালকুলেশন তুমি এইভাবেও করতে পারতা, মাথায় যা আছে তা লিখবা, যে n এক কম এভাবে লিখতে থাকবা কত পর্যন্ত? r-1 পর্যন্ত। যেটা এক্সাম্পল দেই, মনে করো আমি 8p3 দিলাম, মাথায় যা আছে লিখবা এর থেকে এক কম, যে এক কমলে কত হয়? এক কমলে কত হয়? 6। কয়বার? 3 বার, একবার, দুইবার, 3 বার, এই গুণফলটাই তোমার আনসার। অনেকে বুঝছো না, মনে করো আমি বললাম 10p2, ক্যালকুলেশন কেমনে করবা? মাথায় যেটা আছে লিখবা এর থেকে এক কম, কয়বার? 2 বার, একবার, 2 বার, 90। তার মানে এই মাথায় যেটা আছে লিখবা এর থেকে এক কম লিখতে থাকবা কতবার? যতবার বলা থাকবে। এখানে 3 বার বলা ছিল, একবার, 2 বার, 3 বার। এখানে 2 বার বলা ছিল, একবার, 2 বার। তারপরে NCR এর ক্যালকুলেশন তুমি কেমনে করবা? উপরেরটা ফ্যাক্টোরিয়াল, নিচেরটা ফ্যাক্টোরিয়াল, উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল, উপরেরটা ফ্যাক্টোরিয়াল, নিচেরটা ফ্যাক্টোরিয়াল, উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল। আমি এরকম বলতাম 8C3 এর ক্যালকুলেশন তুমি কেমনে করতে পারো? উপরেরটা ফ্যাক্টোরিয়াল, নিচেরটা ফ্যাক্টোরিয়াল, উপরেরটা মাইনাস নিচেরটা কত হয়? 5 ফ্যাক্টোরিয়াল। উপরেরটা ফ্যাক্টোরিয়াল, নিচেরটা ফ্যাক্টোরিয়াল, উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল। 8 ফ্যাক্টোরিয়াল মানে কি? 8, 7, 6, এক কম লিখতে থাকবে যত পর্যন্ত তোমার মন চায়। 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 6, 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল কাটা, 6 এবং 6 কাটা, 56। তাহলে বাচ্চারা NCR এর ক্যালকুলেশন তুমি কেমনে করছো? উপরেরটা ফ্যাক্টোরিয়াল, নিচেরটা ফ্যাক্টোরিয়াল, উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল। তো বাচ্চারা বিন্যাস সমাবেশ, কখন বিন্যাস কখন সমাবেশ এগুলো আলোচনা করছি, যুগ বিজ্ঞান আলোচনা করছি। আজকে আমরা বিন্যাস শুরু করবো। আজকে টপিক তো বিন্যাস সমাবেশ, আজকে আমরা বিন্যাস পড়ব। সবাই শীটের মধ্যে বিন্যাস এর রিটেন পার্ট বের করো। সবাই শীটের মধ্যে বিন্যাস এর রিটেন পার্ট বের করো। 1 নাম্বার কোয়েশ্চনটা দেখো, 1-এর 1, 4 into NP3, 5 into N-1 P3, তাই তো? এখন ক্যালকুলেশন তুমি দেখো, 4 NP3 NPR এর ক্যালকুলেশন তুমি কেমনে করবা? উপরেরটা ফ্যাক্টোরিয়াল, উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল, উপরেরটা ফ্যাক্টোরিয়াল, উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল। এখানে তুমি ক্যালকুলেশন করো, 5 লিখলা, উপরেরটা ফ্যাক্টোরিয়াল,
উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল, উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল। তাহলে বাচ্চারা 4 n ফ্যাক্টোরিয়াল n minus 3 ফ্যাক্টোরিয়াল 5, তাহলে এখানে n minus 1 ফ্যাক্টোরিয়াল, নিচে কত হয় n minus 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে 4 n ফ্যাক্টোরিয়ালটাকে তুমি যদি ভাঙো, n ফ্যাক্টোরিয়ালকে তুমি যদি ভাঙো কত হচ্ছে n এর থেকে 1 কম ফ্যাক্টোরিয়াল। n minus 3 টাকে তুমি যদি ভাঙো n minus 3 এর থেকে 1 কম, 1 কমলে কত হয় n minus 4 ফ্যাক্টোরিয়াল। 5 into n minus 1 ফ্যাক্টোরিয়াল n minus 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে বাচ্চারা n minus 1 ফ্যাক্টোরিয়াল n minus 1 ফ্যাক্টোরিয়াল কাটা, n minus 4 ফ্যাক্টোরিয়াল n minus 4 ফ্যাক্টোরিয়াল কাটা, কত হচ্ছে এখানে 4n n minus 3, মানে কত হচ্ছে 5, 4n 5n minus 15, তাহলে n সমান কত হয়ে গেল 15। তোমরা শুধুমাত্র ক্যালকুলেশন, তোমরা এই লাইনটা থেকে এই লাইনটা বুঝছো কিনা? তোমরা একটু আগে দেখছো যে আর ফ্যাক্টোরিয়াল, বাচ্চারা আর ফ্যাক্টোরিয়াল মানে কি, আর যা আছে তা এর থেকে 1 কম ফ্যাক্টোরিয়াল। তুমি ইচ্ছা করলে এটাকে আরো লিখতে পারতা যে আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল মানে কি, আর মাইনাস 1 এর থেকে 1 কম ফ্যাক্টোরিয়াল। তুমি ইচ্ছা করলে এই আর মাইনাস 2টাকে কি লিখতে পারতা, যা আছে তা এর থেকে 1 কম ফ্যাক্টোরিয়াল। মানে কি তোমার যা থাকবে এটা লিখবা, এটা 1 কম 1 কম 1 কম লিখতে লিখতে লাস্টে যে যত পর্যন্ত লেখা প্রয়োজন, মনে করো তোমার এই পর্যন্ত লেখা প্রয়োজন, তো এই পর্যন্ত লিখে লাস্টে একটা ফ্যাক্টোরিয়াল, তোমার এই পর্যন্ত লেখা প্রয়োজন, এই পর্যন্ত লিখে লাস্টে একটা ফ্যাক্টোরিয়াল, তোমাকে এই পর্যন্ত লেখা প্রয়োজন, এই পর্যন্ত লিখে লাস্টে একটা ফ্যাক্টোরিয়াল। মানে যা আছে তা লিখবা, লিখে 1 কম 1 কম 1 কম লিখতে থাকবা, যত পর্যন্ত তোমার লেখা প্রয়োজন তত পর্যন্ত লিখে একটা ফ্যাক্টোরিয়াল দিয়ে দিবা। তাহলে আমি এটাকে ভাঙলাম, যা আছে তা লিখলাম, যা আছে তা লিখলাম এর থেকে 1 কম, আমার এই পর্যন্ত লেখা প্রয়োজন ফ্যাক্টোরিয়াল। এটাকে দেখো তো, যা আছে তা লিখলাম এর থেকে 1 কম। আমি আরেকটা অঙ্ক দেখাই। 2 নাম্বারটা তোমাকে বাড়ির কাজ দিলাম, 3 নাম্বারটা আমি করে দিই, যদিও না করলেও চলতো, তুমি পারতা, তাও একটা অঙ্ক দেখাই দিই। 1/3, সবাই শীটের মধ্যে প্রশ্নটা করো। 1/3 NP4 14 n minus 2 P3। আচ্ছা খেয়াল করো, উপর একটা ফ্যাক্টোরিয়াল, উপর একটা মাইনাস, নিচের একটা ফ্যাক্টোরিয়াল, উপর একটা ফ্যাক্টোরিয়াল, উপর একটা মাইনাস, নিচেরটা ফ্যাক্টোরিয়াল, উপর একটা মাইনাস, নিচেরটা ফ্যাক্টোরিয়াল। এটা আমি একটা লিখে ফেলি, কত এখানে -5, -5 ফ্যাক্টোরিয়াল, উপর একটা মাইনাস, নিচেরটা ফ্যাক্টোরিয়াল। এখন এই যে n ফ্যাক্টোরিয়াল, তুমি লিখলা n এর থেকে 1 কম, এর থেকে 1 কম ফ্যাক্টোরিয়াল, ফর 2 পর্যন্ত লেখা প্রয়োজন, তো n লেখলা এর থেকে 1 কম, এর থেকে 1 কম, যত পর্যন্ত লেখা প্রয়োজন তত পর্যন্ত লিখে একটা ফ্যাক্টোরিয়াল। এটার ক্ষেত্রে n-4 লেখলা, এর থেকে 1 কমলে কত হয় n-5 ফ্যাক্টোরিয়াল, তোমার 5 পর্যন্ত লেখা প্রয়োজন, যা আছে তা লিখবা এর থেকে 1 কম। 14 n-2 ফ্যাক্টোরিয়াল n-5 ফ্যাক্টোরিয়াল, n-5 ফ্যাক্টোরিয়াল n-5 ফ্যাক্টোরিয়াল কাটা, n-2 n-2 কাটা, তাহলে কত হচ্ছে এখানে n স্কোয়ার মাইনাস n, আর গুণন করলে কত হচ্ছে 14n মাইনাস 56। তাহলে n স্কোয়ার মাইনাস 15n
প্লাস 56। তুমি যদি মিডল টার্ম করো n কমন নেও n মাইনাস 8, -7 কমন নাও n মাইনাস 8, n মাইনাস 8 n মাইনাস 7, তাহলে n সমান কত হচ্ছে 8 ও 7। তাহলে একের অঙ্ক একই রকম অঙ্ক 1 আর 3 করে দিলাম, 2 নাম্বার তোমাকে বাড়ির কাজ দিলাম, 2 নাম্বারটা তোমার নিজেরা করো। আমরা 2 এর 1 নাম্বার অঙ্ক দেখবো। দুয়ের 1, সবাই প্রশ্নটা পড়ো। 1 2 3 5 6 7, সবাই প্রশ্ন পড়ো। প্রশ্ন বলছে 5000 ও 6000 এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা গঠন করা যাবে। প্রশ্ন বলছে 5000 আর 6000 এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা গঠন করা যাবে। মনোযোগ দিয়ে শোনো, 5000 এবং 6000 এর মধ্যবর্তী সংখ্যাগুলো কয় অঙ্কের হয়? 4 অঙ্কের। 5000 এবং 6000 এর মধ্যবর্তী সংখ্যাগুলো কয় অঙ্কের হয়? 4 অঙ্কের। যেহেতু 4 অঙ্কের, 4টা খালি করে রাখলাম। এখন প্রশ্ন বলছে 5000 এবং 6000 এর মধ্যবর্তী সংখ্যা। বাচ্চারা এখানে 1 লেখা আছে, তুমি যদি এখানে 1 লেখো তাহলে যে সংখ্যাটা হবে সেটা কি 5000 এবং 6000 এর মধ্যবর্তী? অবশ্যই না। যদি তুমি এখানে 2 লেখো, তুমি যে সংখ্যাটা পাবা সেটা কি 5000 এবং 6000 এর মধ্যবর্তী? সেটাও এরকম, এই সংখ্যাটা হবে 2000। কত? 2 3 5 6, 2356। এই সংখ্যাটা কি 5000 এবং 6000 এর মধ্যবর্তী? অবশ্যই না। তাহলে 2 লেখলেও হয় না, 3 লেখলেও হয় না, 5 লেখলে তুমি যে সংখ্যাটা পাবা সেটা কিন্তু 5000 এবং 6000 এর মধ্যবর্তী, তাই না? কারণ এই যে 5 6 7 3, তার মানে এখানে যদি 5 লেখো, সংখ্যাটা অনেকগুলো সংখ্যা হবে, তার মধ্যে একটা সংখ্যা কি হবে? 5673, যেটা 5000 এবং 6000 এর মধ্যবর্তী। বাচ্চারা তুমি যদি এখানে 6 লেখতা তাহলে কিন্তু 5000 এবং 6000 এর মধ্যবর্তী না। মনে করো এরকম লেখলে তুমি 6 1 2 3 6123, এটা কি 5000 এবং 6000 মাঝখানে? কিন্তু 6000 বড় হয়ে গেছে, কিন্তু প্রশ্ন কি বলছে? 5000 এবং 6000 এর মধ্যবর্তী। তার মানে এটা হচ্ছে না, 7 লেখলে হচ্ছে না। তার মানে এই মনোযোগ দিয়ে শোনো, এই সংখ্যাগুলো দিয়ে যদি আমি 5000 এবং 6000 এর মধ্যবর্তী সংখ্যা গঠন করতে চাই, এই সংখ্যাগুলো দিয়ে যদি আমি 5000 ও 6000 এর মধ্যবর্তী সংখ্যা গঠন করতে চাই, তাহলে আমাকে এই সর্ববামে কি লিখতে হবে? 5 লিখতে হবে। কি লিখতে হবে? 5। তাহলে আমি সর্ববামে 5কে বসাই দিলাম। তো আমি যে সংখ্যাগুলো ছিল এই সংখ্যাগুলো দিয়ে যদি আমি 5000 এবং 6000 এর মধ্যবর্তী সংখ্যা গঠন করতে চাই, তাহলে আমাকে সর্ববামে কাকে নির্দিষ্ট করতে হবে? 5কে। বিন্যাস সমাবেশের ক্ষেত্রে জায়গা নির্দিষ্ট মানেই বাদ। তারপরে তুমি 5কে দিয়ে এখানে বসাই ফেলছো, 5-এর জায়গাকে নির্দিষ্ট মানেই বাদ। অবশিষ্ট সংখ্যা আসতে কয়টা? অবশিষ্ট সংখ্যা আছে কয়টা? অবশিষ্ট সংখ্যা আছে 1 2 3 4 5। অবশিষ্ট 5টি অঙ্ক আছে। অবশিষ্ট 5টি অঙ্ক খালি করে ফিল আপ করবে কয়টা? 1টা 2টা 3টা। এটাই তোমার আনসার 5P3। তাহলে বাচ্চারা তোমার যে সংখ্যাগুলো ছিল, মনোযোগ দিয়ে শুনতে হবে, যে সংখ্যাগুলো ছিল এই সংখ্যাগুলো থেকে 5000 এবং 6000 এর মধ্যবর্তী সংখ্যা যদি আমি গঠন করতে চাই, তাহলে সর্ববামে 5কে বসাইতে হবে। সর্ববামে আমি 5কে বসাই ফেলছি, 5 কিন্তু বসাই ফেলছি, তাহলে 5 তো বাদ। বাকি সংখ্যা আছে কয়টা? 5টা। বাকি 5টা সংখ্যা খালি করে ফিল আপ করবে কয়টা? 3টা। বাকি সংখ্যা আছে কয়টা? 5টা। খালি করে ফিল আপ করবে কয়টা? 3টা। এটাই তোমার আনসার 5। খালি করে ফিল আপ করতেছে কয়টা? 3টা। তাহলে 5P3 এর ক্যালকুলেশন তুমি যদি করতে চাও, উপরেরটা ফ্যাক্টোরিয়াল, নিচেরটা উপরেরটা ফ্যাক্টোরিয়াল, উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে 120, 2 ফ্যাক্টোরিয়াল মানে 260। তার মানে
সংখ্যা ছিল যা ছিল তার মধ্যে একটা সংখ্যা এখানে বসে পড়ছে, বাকি সংখ্যা আছে কয়টা? 3টা, 5টা, বাকি 5টা সংখ্যা খালি করে ফিল আপ করবে কয়টা? 3টা। আমরা এরকম আরো একটা দেখি 2 এর 2 নাম্বারটা। 2 এর 2 নাম্বারটা, 2 এর 2 নাম্বার প্রশ্নটা সবাই পড়ো। 6 5 2 3 0, 6 5 2 3 0। কারণ এইগুলা দিয়ে প্রশ্নে বলছে 5 অঙ্কের অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করতে বলছে। মনোযোগ দিয়ে শুনতে হবে। তোমার কি বলছে? 5 অঙ্কের বলছে তুমি 5টা খালি করে রাখো। প্রশ্ন বলছে 5 অঙ্কের, আমি 5টা খালি করে রাখলাম। প্রশ্ন বলছে 5 অঙ্কের অর্থপূর্ণ বিজোড় সংখ্যা, 5 অঙ্কের অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করতে তোমাকে বলছে। ভালো কথা। এখন বাচ্চারা, যদি তুমি বিজোড় সংখ্যা গঠন করতে চাও তাহলে এককের ঘরে বিজোড় অঙ্ক থাকতে হবে। যেমন আমি তোমাকে বললাম তুমি এটা যে কোনো বিজোড় সংখ্যা বলো, তুমি বললা 261, তাহলে এটা অবশ্যই বিজোড় সংখ্যা। কেমনে বুঝছো? কারণ এককের ঘরে কি সংখ্যা আছে? বিজোড় সংখ্যা আছে, তাই না? তাহলে বাচ্চারা, যদি তুমি বিজোড় সংখ্যা গঠন করতে চাও অবশ্যই এককের ঘরে বিজোড় অঙ্ক থাকতে হবে। তাহলে আমরা এককের ঘরে এখানে 3 আছে, আমি 3 বসাইলাম। 5ও আছে, 5টা পরে কাজ করি। এককের ঘরে কাকে বসাইলাম? 3কে বসাইলাম। তাহলে আমি কি বললাম? যদি বিজোড় সংখ্যা তুমি গঠন করতে চাও অবশ্যই এককের স্থানে একক যে ঘরটা আছে, একক ঘরটার মধ্যে কি সংখ্যা থাকতে হবে? বিজোড় সংখ্যা থাকতে হবে। তাহলে আমরা এককের ঘরে বিজোড় সংখ্যা বসাই দিলাম। ওকে, তাহলে 3 বসে পড়ছে। 3 যেহেতু বসে পড়ছে, বিন্যাস সমাবেশের ক্ষেত্রে জায়গা নির্দিষ্ট মানে বাদ, 3 তো বসে পড়ছে, তাই 3 বাদ। বাকি সংখ্যা আছে কয়টা? 4টা। বাকি সংখ্যা আছে 4টা। খালি ঘর ফিল আপ করবে কয়টা? 4টা। বাকি সংখ্যা আছে কয়টা? 4টা। খালি ঘর ফিল আপ করবে কয়টা? 4টা। কিন্তু এখানে শূন্য থাকার কারণে আমার একটু ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? খেয়াল করো। তুমি তো এখানে 3কে নির্দিষ্ট করে ফেলছো, 3 তো আগে থেকেই বাদ। কারণ বাচ্চারা শোনো তো, যদি তোমার এইখানে শূন্য বসে, যদি এখানে যদি সর্ববামে যদি শূন্য হয়, সেটা কি 5 অঙ্কের সংখ্যা? মনে করো আমি লিখলাম 0 1 2 3 4, এটা কি 5 অঙ্কের সংখ্যা? 5 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা? অবশ্যই না। কারণ কি, এখানে যদি শূন্য বসে তাহলে কত হয়ে গেল? 1234। এখানে শূন্য থাকলে তো হইলো না। তার মানে যে মনোযোগ দিয়ে শোনো, যে সংখ্যাগুলার সর্ববামে বিজোড় সংখ্যা শূন্য থাকবে, যে সংখ্যাগুলার সর্ববামে বিজোড় সংখ্যা থাকবে সেগুলো তো 5 অঙ্কের সংখ্যা না। এই কারণে যেগুলার সর্ববামে শূন্য বসছে এগুলা বাদ দিতে হবে। তাহলে আমরা শূন্যকে এখানে বসাই দিলাম। তাহলে শূন্য এখানে বসে পড়ছে, শূন্যর জায়গায় নির্দিষ্ট, শূন্য কি বাদ। তাহলে এখন সংখ্যা আছে কয়টা? 3টা। খালি ঘর কয়টা? 3টা। সংখ্যা আছে কয়টা? 3টা। খালি ঘর কয়টা? 3টা। কত হয়ে গেল? এখানে 24, এখানে গেছে 6 18। আমি জানি অনেকেই বুঝছো না বাচ্চা, তোমরা আবার একটু মনোযোগ দিবা। একই রকম ভাবে আমি আবার বোঝাবো, এই জিনিসটা তোমাকে আবার বোঝাবো। খেয়াল করো, কয় অঙ্কের সংখ্যা বলছে? 5 অঙ্কের সংখ্যা। যেহেতু 5 অঙ্কের সংখ্যা, আমরা 5টা খালি করে রাখবো। 5 অঙ্কের সঙ্গে 5টা খালি করে রাখলাম। এখন বলছে বিজোড় সংখ্যা। তুমি জানো যে বিজোড় সংখ্যার সর্ববামে বিজোড় অঙ্ক থাকবে। তাহলে আমি এখানে 5 বসাইলাম। বিজোড় সংখ্যা কি আছে? 5 বসাইলাম। আমরা বলছে 5 অঙ্কের বিজোড় সংখ্যা, যেটা বিজোড় সংখ্যা বলছে অবশ্যই এককের ঘরে বিজোড় সংখ্যা বলবে। তাহলে এখানে 5 ছিল, আমি এককের ঘরে 5 লিখলাম। 5 তো বৈশা পড়ছে, 5 তো বাদ, 5 বাদ। এখন সংখ্যা আছে কয়টা? 4টা। সংখ্যা আছে কয়টা? 4টা। সংখ্যা আছে 4টা। খালি ঘর কয়টা?
চারটা, সংখ্যা আছে চারটা, খালি ঘর কয়টা? চারটা। ওকে, এখন যেগুলা মনে যদি শোনো, একটু আগে যেটা বলছিলাম, তুমি তো এখানে 5কে আগে থেকে নির্দিষ্ট করে ফেলছো, 5 তো আগে থেকেই বাদ। তার মনে যদি 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 এই সর্ববামে শূন্য হয়, যদি এই জায়গায় শূন্য থাকে, সেগুলো তো 5 অঙ্কের সংখ্যা না, 4 অঙ্কের সংখ্যা হয়ে যাবে, অর্থপূর্ণ 5 অঙ্কের সংখ্যা হবে না। তাহলে যেগুলা সর্ববামে শূন্য আছে সেগুলোকে বাদ দিতে হবে। বাদ মানে কি? বিয়োগ। তাহলে আমরা শূন্যকে কোনগুলোকে বাদ দিব? যেগুলার সর্ববামে শূন্য আছে। তাহলে আমরা শূন্যকে এখানে বসাই ফেললাম। তো শূন্য কি এখানে বসে পড়ছে, তো শূন্য জায়গা নির্দিষ্ট হয়ে গেছে, শূন্য কি বাদ। এখন সংখ্যা আছে কয়টা? 1টা, 2টা, 3টা। সংখ্যা আছে কয়টা? 3টা। সে খালি ঘর ফিল আপ করবে কয়টা? 3টা। 4p4 এর মান 24, 3p3 এর মান 6, কত হয়ে গেছে? 18। তাহলে মোট অর্থপূর্ণ বিজোড় সংখ্যা, মোট অর্থপূর্ণ বিজোড় সংখ্যা কত হয়ে গেছে? 3-এর জন্য কত পাইছিল? 18, আর 5-এর জন্য কত পাইছো? 18, কত হয়ে গেছে? 36। তাহলে 3-এর জন্য কত পাইছিল? 18, 5-এর জন্য কত পাইছো? 18, কত হয়ে গেছে? 36। আমরা এরকম আরো একটা অঙ্ক বুঝি। সবাই 3 নাম্বার কোশ্চেনটা পড়বা, 2-এর 3। 2-এর 3 নাম্বার কোশ্চেনটা পড়বা। দেখো 2-এর 3 নাম্বার কোশ্চেনটার মধ্যে বলছে 5, 3, 2, 6, 0। বলছে 5 অঙ্কের অর্থপূর্ণ জোড় সংখ্যা। সবাই শীটের মধ্যে প্রশ্নটা পড়ো। বলছে এই সংখ্যাগুলো দিয়ে 5 অঙ্কের অর্থপূর্ণ জোড় সংখ্যা। আচ্ছা, তাহলে বাচ্চারা 5 অঙ্কের বলছে, মনোযোগী শোনো। 5 অঙ্কের আমি 5টা খালি করে রাখলাম। এখন যদি মনোযোগী শোনো, যদি সর্বডানে শূন্য বসে, যদি সর্বডানে শূন্য বসে, তাহলে তো জোড় সংখ্যা হবে। মনে করো আমি লিখলাম 2, 3, 4, 5, 0। অবশ্যই এটা কি সংখ্যা? জোড় সংখ্যা। তার মানে যখন জোড় সংখ্যা বলবে, যদি এখানে শূন্য বসে, এটা অবশ্যই কি সংখ্যা হবে? জোড় সংখ্যা হবে। তাহলে আমরা শূন্যকে এখানে বসায় ফেলছি, তাহলে শূন্য বাদ। শূন্যকে এখানে বসায় ফেলছি, শূন্য কি বাদ। এখন সংখ্যা আছে কয়টা? সংখ্যা আছে 4টা। সে খালি ঘর ফিল আপ করবে কয়টা? 4টা। সংখ্যা আছে কয়টা? 4টা। সে খালি ঘর ফিল আপ করবে কয়টা? 4টা। কথা কি বুঝতে পারছো? যে তোমার এই সংখ্যাগুলো দিয়ে অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করতে বলছে। তাহলে যদি এখানে শূন্য বসে, যদি এককের ঘরে শূন্য থাকে, সেটা অবশ্যই জোড় সংখ্যা। তাহলে আমরা এককের ঘরে শূন্য বসাইলাম, সেটা অবশ্যই কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে এখানে শূন্য পয়সা বসছে, শূন্য বাদ। বাকি সংখ্যা আছে কয়টা? 4টা। খালি ঘর ফিল আপ করছে কয়টা? 4টা। এখন আবার তুমি মনোযোগ দিয়ে শুনবা, 5 অঙ্কের সংখ্যা আমি 5টা খালি করে রাখলাম। বাচ্চারা যদি এখানে 2 বসতো, যদি এখানে 2 বসতো, এই যে 2, যদি এখানে 2 বসতো, তাহলেও জোড় সংখ্যা হইতো। কারণ যদি জোড় সংখ্যা হয়, সর্বডানে মানে একক স্থানে অবশ্যই জোড় সংখ্যা থাকতে হবে। তাহলে যদি এখানে 2 বসে, তাহলেও জোড় সংখ্যা। তাহলে আমরা এখানে 2 বসাইলাম। তাহলে 2 কি? বাদ। 2 যদি বাদ যায়, বাকি সংখ্যা আছে কয়টা? বাকি সংখ্যা আছে 4টা। বাকি সংখ্যা আছে কয়টা? 4টা। বাকি সংখ্যা আছে কয়টা? 4টা। খালি ঘর আছে কয়টা? 4টা। সংখ্যা আছে 4টা, খালি ঘর কয়টা? 4টা। 4p4। কিন্তু এখানে তো 2 আগে থেকে নির্দিষ্ট করা ছিল, 2 বাদ। কিন্তু যেগুলার সর্বমে শূন্য থাকবে, সেগুলো তো অর্থপূর্ণ 5 অঙ্কের জোড় সংখ্যা না। তাহলে এইগুলা বাদ দিতে হবে। বাদ মানে কি? বিয়োগ। কোন ঘরকে বাদ দিবা? যেগুলার বাম পাশে শূন্য আছে। তাহলে শূন্যকে তুমি এখানে নির্দিষ্ট করে দিলা, শূন্য নির্দিষ্ট, তো শূন্য কি? বাদ। এখন সংখ্যা আছে কয়টা? 3টা। খালি ঘর ফিল আপ করবা কয়টা? 3টা। 4p4 মানে 24, 3p3 মানে 6, কত হলো? 18।
যারা একটু কম বুঝছো মনোযোগ দেও। বাচ্চারা তুমি যদি খেয়াল করো, যদি এই এককের ঘরে 6 বসে তাহলেও কি জোড় সংখ্যা হবে। তাহলে আমরা 6কে এখানে নির্দিষ্ট করলাম, 6 বাদ বাকি সংখ্যা আছে কয়টা? 4টা। খালি ঘর ফিল আপ করবে কয়টা? 4টা। কিন্তু যেগুলার এটা তো 6 তো আগে থেকে নির্দিষ্ট করা ছিল, কিন্তু যেগুলার সর্ববামে শূন্য থাকবে সেগুলো তো 5 অঙ্কের অর্থপূর্ণ জোড় সংখ্যা না, তাই না? তাই শূন্যকে বাদ, যেগুলো সর্ববামে শূন্য আছে সেগুলো বাদ দিতে হবে। শূন্যকে এখানে নির্দিষ্ট করলাম, শূন্য নির্দিষ্ট, শূন্য বাদ বাকি সংখ্যা আছে কয়টা? 3টা। খালি ঘর ফিল আপ করবে কয়টা? 3টা। 4p4 মানে 24, 3p3 মানে 6, কত হয়ে গেছে? 18। তাহলে তোমার 5 অঙ্কের অর্থপূর্ণ জোড় সংখ্যা কত হচ্ছে? এই 24, এই যে 18, আরো 18, 60। আনসার কত? 60। তাহলে বিজোড় অঙ্ক আর জোড় অঙ্ক প্রায় একই, জোড় অঙ্কের সময় বাড়তি শুধু এখানে, মানে এখানে যদি শূন্য বসে তাহলে জোড় সংখ্যা হবে। বিজোড় অঙ্ক এবং জোড় অঙ্ক দুটো অঙ্ক ইম্পর্টেন্ট, বাসায় একটু মনোযোগ দিয়ে করলাম। সবাই 2-এর 4 নাম্বার অঙ্কটা দেখবা, 2-এর 4। দুইয়ের 4 নাম্বার অঙ্কটা সবাই একটু শীটের মধ্যে প্রশ্নটা পড়ো। 1 2 3 4 5 6 7 8টা সংখ্যা দেওয়া আছে। প্রশ্নে বলছে যে প্রত্যেকটি সংখ্যা তোমাকে ব্যবহার করতে হবে যাদের প্রথমে এবং শেষে জোড় অঙ্ক থাকবে। প্রথমে এবং শেষে কি থাকবে? জোড় অঙ্ক। মনোযোগ দিতে হবে। প্রত্যেকটা সংখ্যা কয়টা? 8টা। আমি 8টা খালি করে রাখলাম। বলছে প্রথমে এবং শেষে জোড় অঙ্ক থাকবে। আচ্ছা, তাহলে এখানে জোড় সংখ্যা আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা। জোড় সংখ্যা আছে কয়টা? 4টা। প্রথম এবং শেষ খালি ঘর কয়টা? 2টা। জোড় সংখ্যা আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা, 4টা। প্রথম এবং শেষ খালি ঘর কয়টা? 2টা। তাহলে তুমি প্রথমে এবং শেষে জোড় সংখ্যা বসাইছো। প্রথমে এবং শেষে জোড় সংখ্যা বসছে কয়টা? 2টা। 1টা 2টা, তো 2টা জোড় সংখ্যা বসে বসছে। মনে করো 4 এবং 6 বসে বসছে। প্রশ্ন কিন্তু বলে নাই যে জোড় সংখ্যা মাঝখানে বসতে পারে, এমন তো বলে নাই। শুধু বলছে প্রথমে এবং শেষে জোড় সংখ্যা বসবে। আমি প্রথমে এবং শেষে জোড় সংখ্যা বসছে, 2টা সংখ্যা বসছে। 2টা সংখ্যা বসার পর বাকি সংখ্যা আছে কয়টা? 6টা। এই বাকি 6টা সংখ্যা মনে যদি খেয়াল করো, বাকি 6টা সংখ্যা খালি করে ফিল আপ করতেছে কয়টা? 1 2 3 4 5 6। তাহলে প্রথমে এবং শেষে জোড় সংখ্যা বসার পরেও বাকি সংখ্যা আছে কয়টা? 6টা। বাকি 6টা সংখ্যা কি খালি করে ফিল আপ করতেছে কয়টা? 6টা। এটাই তোমার আনসার। আমি জানি অনেকেই বুঝছো না। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। মনে করো আমি বললাম কম্পিউটার। বললাম প্রথমে ও শেষে সি ও ই বসতে পারবে না। প্রথমে ও শেষে সি আর ই বসতে পারবে না। যদি খেয়াল করো কম্পিউটার, এখানে বর্ণ আছে কয়টা? 8টা। আমি 8টা খালি করে রাখলাম।
প্রথমে এবং শেষে সি আর ই বসতে পারবে না। বাচ্চারা খেয়াল করো, সি আর ই, সি আর ই প্রথমে এবং শেষে বসতে পারবে না। সি আর ই ছাড়া এখানে বর্ণ আছে কয়টা? 6টা। সি আর ই বসতে পারবে না, কিন্তু বাকি 6টা বর্ণ তো বসতে পারবে। বাকি 6টা বর্ণ খালি করে ফিল আপ করতেছে কয়টা? 2টা। সি আর ই প্রথমে এবং শেষে বসতে পারবে না, সি আর ই প্রথমে এবং শেষে বসলো না। বাকি 6টা বর্ণ বসতে পারতেছে। বাকি 6টা বর্ণ খালি করে ফিল আপ করতেছে কয়টা? 2টা। তাহলে মনে করো এখানে ও আর এম বসে বসছে, ও আর এম বসে বসছে, ঠিক আছে? তাহলে প্রথমে এবং শেষে সি আর ই বসতে পারবে না, প্রথমে এবং শেষে সি আর ই ছাড়া অন্য 2টা বর্ণ বসলো, 2টা বর্ণ বসে বসছে। আচ্ছা, এখন বাকি সি আর ই প্রথমে এবং শেষে বসতে পারবে না, তো মাঝখানে তো বসতে পারবে। তাহলে মাঝখানের ঘরগুলো ফিল আপ করার জন্য ও আর এম তোমার বসেই বসছে, মাঝখানের ঘরগুলো ফিল আপ করার জন্য বর্ণ আছে কয়টা? 6টা। বাকি 6টা বর্ণ খালি ঘর ফিল আপ করতেছে কয়টা? 6টা। প্রথমে ও শেষে, প্রথমে ও শেষে সি আর ই বসতে পারবে না। আচ্ছা, বসলো না। তাহলে সি আর ই ছাড়া অন্য বর্ণ ছিল 6টা, খালি ঘর ফিল আপ করছে 2টা। এই যে 2টা খালি ঘর, 2টা খালি ঘর তো 2টা বর্ণই ফিল আপ করবে, 2টা বর্ণ ফিল আপ করলো। 6টা বর্ণের মধ্যে 2টা বর্ণ ফিল আপ করার পর বাকি বর্ণ আছে কয়টা? 6টা। ওই 6টা বর্ণ খালি ঘর ফিল আপ করবে কয়টা? 6টা। কারণ সি আর ই প্রথমে এবং শেষে বসতে পারবে না, মাঝখানে তো বসতে পারবে। তাহলে ধরলাম, মনে করো প্রথমে এবং শেষে পি আর ইউ বসে বসছে, পি আর ইউ বসছে। বাকি বর্ণ আছে কয়টা? 6টা। বাকি বর্ণগুলো খালি করে ফিল আপ করবে কয়টা? 6টা। তাহলে এখানে সেম অঙ্ক বলছে প্রথমে ও শেষে জোড় সংখ্যা বসবে। ভালো কথা, জোড় সংখ্যা আছে কয়টা? 4টা। প্রথম এবং শেষ খালি ঘর কয়টা? 2টা। তো প্রথমে এবং শেষে 2টা জোড় সংখ্যা বসার পরও, 2টা জোড় সংখ্যা মনে করো 4 এবং 6 বসে বসছে। তো প্রথমে এবং শেষে 2টা জোড় সংখ্যা বসার পরেও বাকি ঘরগুলো ফিল আপ করার জন্য বর্ণ আছে কয়টা? জোড় সংখ্যা 4টা ছিল, 4টি বর্ণ বসার পরেও, 4টি থেকে 2টা বর্ণ বসার পরেও বাকি বর্ণ আছে কয়টা? 6টা। বাকি 6টা বর্ণ খালি করে ফিল আপ করবে কয়টা? 6টা। কথা হলো যে প্রথমে এবং শেষে জোড় বসবে। প্রথমে এবং শেষে তুমি জোড় বসাইছো 2টা, জোড় বর্ণ আছে 4টা, তার মধ্যে 2টা বর্ণ বসে বসছে। তাহলে জোড় বর্ণগুলো তো মাঝখানে, এমন তো বলে নাই যে মাঝখানে বসতে পারবে না, মাঝখানে বসবে। প্রথমে এবং শেষে জোড় বর্ণ বসাইছো, বসানোর পরেও বাকি বর্ণ আছে কটা? 6টা। বাকি 6টা বর্ণ খালি করে ফিল আপ করবে কটা? 6টা। এই কম্পিউটার এটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। কম্পিউটার যেটাতে এক্সাম্পল দিচ্ছি। এখন আমরা 3 নাম্বার অঙ্কে যাব। এইগুলো সহজ অঙ্ক, তোমরা খুব ভালো পারো, এগুলো খুব সহজ অঙ্ক, তোমরা অনেক ভালো পারো। দেখো প্রশ্নে বলছে মিলেনিয়াম, শব্দটির অক্ষরগুলো কত প্রকারে সাজানো যায়? শব্দগুলোর অক্ষরগুলো কত প্রকার সাজানো যায়? নিয়মটা হলো মোট বর্ণ ফ্যাক্টরিয়াল ভাগ একাধিক বর্ণ ফ্যাক্টরিয়াল। তাহলে মিলেনিয়ামে বর্ণ আছে কটা? 4টা, 8, 10। মোট বর্ণ ফ্যাক্টরিয়াল, মিলেনিয়ামে মোট বর্ণ আছে কয়টা? 10টা। ভাগ একাধিক বর্ণ ফ্যাক্টরিয়াল, একাধিক এম আছে কয়টা? 2টা। আই আছে কয়টা? 2টা। এল আছে কয়টা? 2টা। এন আছে কয়টা? 2টা। এইটাই তোমার আনসার। তো মিলেনিয়ামের মানে বলছে কি, মিলেনিয়াম শব্দটির সবগুলো বর্ণ নিয়ে, মিলেনিয়াম শব্দটির সবগুলো বর্ণ নিয়ে কত প্রকারে সাজানো যাবে? নিয়ম কি? সবগুলো বর্ণ নিয়ে কত প্রকার সাজানো যাবে? নিয়মটা কি? মোট বর্ণ ফ্যাক্টরিয়াল ভাগ একাধিক বর্ণ ফ্যাক্টরিয়াল। অঙ্কটা আর একটু লেজ আছে, বলছে যে প্রথমে ও শেষে এম থাকবে। তাহলে বাচ্চারা খেয়াল করো, বলছে প্রথমে
এবং শেষে এম থাকবে। বিন্যাস সমাবেশের ক্ষেত্রে জায়গা নির্দিষ্ট মানে বাদ। বলছে প্রথমে এবং শেষে এম থাকবে, তাহলে এম এর জায়গা তো নির্দিষ্ট, প্রথমে এবং শেষে এম থাকবে, এম এর জায়গা কি নির্দিষ্ট। বিন্যাস সমাবেশের ক্ষেত্রে জায়গা নির্দিষ্ট মানে বাদ, তাহলে এম এর জায়গা নির্দিষ্ট, এম বাদ। তাহলে এখন বর্ণ আছে কয়টা? 8টা। নিয়ম সেই একটাই, মোট বর্ণ ফ্যাক্টরিয়াল ভাগ একাধিক বর্ণ ফ্যাক্টরিয়াল। এখন বর্ণ আছে কয়টা? 8টা। একাধিক বর্ণ 2টা আই আছে, 2টা এল আছে, 2টা এন আছে। কি বললাম? বিন্যাস সমাবেশের ক্ষেত্রে জায়গা নির্দিষ্ট মানে কি বাদ। তো প্রশ্নে প্রথমে বলছে যে প্রথমে এবং শেষে এম থাকবে, এম এর জায়গা নির্দিষ্ট তাই এম বাদ। এম বাদ যাওয়ার পর এখন বর্ণ আছে কয়টা? 8টা। একাধিক বর্ণ 2টা আই, 2টা এল। এটাই তোমার আনসার। সবাই 2 নাম্বার কোশ্চেনটা দেখো। 3-এর 2। 3-এর 2 বলছে প্যারালাল বলছে প্যারালাল শব্দটির সবগুলো বর্ণ নিয়ে, প্যারালাল শব্দটির সবগুলো বর্ণ নিয়ে কত ভাবে সাজানো যাবে। প্যারালাল শব্দটির সবগুলো বর্ণ নিয়ে কত ভাবে সাজানো যাবে। তো নিয়ম কি? মোট বর্ণ ফ্যাক্টরিয়াল। এই মোট বর্ণ আছে কয়টা? 8টা। ভাগ একাধিক বর্ণ, এ আছে কয়টা? 2টা। এল আছে কয়টা? 3টা। এটাই তোমার আনসার। প্যারালাল শব্দটির সবগুলো বর্ণ নিয়ে, প্যারালাল শব্দটির সবগুলো বর্ণ নিয়ে কত ভাবে সাজানো যাবে। নিয়ম কি? মোট বর্ণ ফ্যাক্টরিয়াল ভাগ একাধিক বর্ণ ফ্যাক্টরিয়াল। মোট বর্ণ আছে কয়টা? 8টা। একাধিক, পি তো একটাই লেখা দরকার নাই, এ কয়টা? 2টা। আর একটাই লেখা দরকার নাই, এল কয়টা? 3টা। মোট বর্ণ ফ্যাক্টরিয়াল ভাগ একাধিক বর্ণ ফ্যাক্টরিয়াল। আবার প্রশ্ন বলছে প্যারালাল, প্রশ্নটা ভালো করে পড়ো। প্যারালাল শব্দটির স্বরবর্ণগুলো একত্রে রেখে কত ভাবে সাজানো যাবে। তাহলে এখানে প্যারালাল শব্দটিতে পি এ এ ই 3টি স্বরবর্ণ ও পি আর এল 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 5টি ব্যঞ্জন বর্ণ, 5টি ব্যঞ্জন বর্ণ। বাচ্চারা মনোযোগী শুনবা, এই অঙ্কগুলো তো অনেক ইম্পর্টেন্ট ছিল একাডেমিকতেই, তোমরা তো একাডেমিকে অনেক ইম্পর্টেন্ট ওয়ে করছো, তো আমি একটু আলোচনা করতেছি, মনোযোগী শোনো। একত্রে মানে একজন, যাকে একত্র করতে বলবে একজন ধরবা। এখানে প্রশ্নে বলছে স্বরবর্ণগুলো একত্রে, স্বরবর্ণগুলো একত্রে, এগুলো স্বরবর্ণ, এগুলো একত্রে। মনোযোগী শোনো, স্বরবর্ণগুলো একত্রে। তাহলে আমরা বললাম স্বরবর্ণগুলো একত্রে রেখে মোট সাজানো সংখ্যা। মনোযোগী খেয়াল করো, স্বরবর্ণগুলো একত্রে, আমি বলছি একত্রে মানে কয়জন? একজন। তো স্বরবর্ণ কয়টা হয়ে গেছে? একটা। আর ব্যঞ্জন কয়টা? 5টা। একত্রে মানে একজন, স্বরবর্ণ একত্রে একটা হয়ে গেছে, একটা। আর ব্যঞ্জন কয়টা? 5টা। 1 আর 5 কত? 6। 6 ফ্যাক্টরিয়াল। ভাগ একাধিক বর্ণ, এখানে তো একটা বর্ণই, ভাগ দিয়ে কিছু নাই, এখানে একটা বর্ণ ভাগ দিয়ে, এখানে একাধিক কি আছে? 3টা এল। স্বরবর্ণগুলো একত্রে, একত্রে মানে কয়জন? একজন। স্বরবর্ণগুলো একটা হয়ে গেছে। আর ব্যঞ্জন কয়টা? 5টা। স্বরবর্ণ একটা, ব্যঞ্জন 5টা, মোট কয়টা? 6টা। ভাগ একাধিক বর্ণ, স্বরবর্ণ তো একটাই, ভাগ দেওয়ার কিছু নাই, এখানে একাধিক কি আছে? 3টা এল। এখন যাকে তুমি একত্র করবা, যাদের তুমি একত্র করবা তাদের আবার বিন্যাস করতে হবে, যাদের তুমি একত্র করবা তাদের আবার বিন্যাস করতে হবে। একত্র করছো কাকে? একত্র করছো স্বরবর্ণকে। স্বরবর্ণ কয়টা? 3টা।
যাদের তুমি একত্র করবা তাদের কিন্তু নিজেদেরও একটা বিন্যাস আছে। তো স্বরবর্ণগুলো একত্র করছো, তাদের আলাদা করে বিন্যাস করতে হবে। স্বরবর্ণ কয়টা? 3টা। একাধিক কি আছে? 2টাই। এটাই তোমার আনসার। 6 ফ্যাক্টোরিয়াল মানে 720, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 360। এটাই তোমার আনসার। আমি আরেকটা অঙ্ক দেখি, তোমার ক্লিয়ার হবে। 3-এর 3 নাম্বার প্রশ্ন সবাই পড়বা। 3-এর 3, 3-এর 3 প্রশ্নটা পড়ো। ম্যাথমেটিক্স। প্রথমে বলছে ম্যাথমেটিক্স শব্দটির সবগুলো বর্ণ নিয়ে কতভাবে সাজানো যাবে। ম্যাথমেটিক্স শব্দটির সবগুলো বর্ণ নিয়ে কতভাবে সাজানো যাবে। ম্যাথমেটিক্সে বর্ণ আছে কটা? 4, 8, 11। মোট সংখ্যা ফ্যাক্টোরিয়াল ভাগ একাধিক সংখ্যা ফ্যাক্টোরিয়াল। মোট সংখ্যা ফ্যাক্টোরিয়াল ভাগ একাধিক সংখ্যা ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে একাধিক কি আছে? এম আছে 2টা, এ আছে 2টা, টি আছে 2টা। এটাই তোমার আনসার। মোট সংখ্যা ফ্যাক্টোরিয়াল ভাগ একাধিক সংখ্যা ফ্যাক্টোরিয়াল। ম্যাথমেটিক্সে মোট বর্ণ আছে কয়টা? 11টা। মোট বর্ণ ফ্যাক্টোরিয়াল ভাগ একাধিক বর্ণ ফ্যাক্টোরিয়াল। এম আছে কয়টা? 2টা, এ আছে কয়টা? 2টা, টি আছে কয়টা? 2টা। এটা তোমার আনসার। আবার এই অঙ্কটার মধ্যে বলছে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে। তাহলে স্বরবর্ণ কি কি আছে এখানে? এ, ই, এ, আই। আর ব্যঞ্জন বর্ণ কি কি আছে? এম, টি, এইচ, এম, টি, সি, এস। তাই তো? আমি প্যারালালটা মুছে ফেললাম। মুছে ফেললাম। আমি তোমাকে বলছি যে একত্রে মানেই একজন, আর যাকে তুমি একত্র করবা তাকে আবার আলাদা করে বিন্যাস করতে হবে। একত্রে মানে কয়জন? একজন। আর যাকে তুমি একত্র করবা তাকে আবার আলাদা করে বিন্যাস করতে হবে। তো এই অঙ্কের মধ্যে বলছি স্বরবর্ণগুলো একত্রে। এই স্বরবর্ণগুলো একত্রে, বাচ্চার একত্রে মানে কয়জন? একজন। আমি লিখে নিই, স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট বিন্যাস সংখ্যা। স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট বিন্যাস সংখ্যা। তাহলে স্বরবর্ণগুলো একত্রে, মনোযোগ দেও, স্বরবর্ণগুলো একত্রে। একত্রে মানে কয়জন? একজন। স্বরবর্ণ একটা, আর ব্যঞ্জন বর্ণ কয়টা? 3, 7। স্বরবর্ণ একটা আর ব্যঞ্জন বর্ণ 7টা। মোট বর্ণ কয়টা গেছে? স্বরবর্ণ একটা, ব্যঞ্জন 7টা, মোট বর্ণ কয়টা গেছে? 8টা। 8 ফ্যাক্টোরিয়াল। নিয়ম কি? মোট সংখ্যা ফ্যাক্টোরিয়াল ভাগ একাধিক সংখ্যা ফ্যাক্টোরিয়াল। এখানে একটাই, একাধিক নাই, একটা বর্ণ এখানে। এখানে কি আছে? এম 2টা, টি 2টা। তাহলে স্বরবর্ণগুলো একত্রে মানে একজন। স্বরবর্ণ একটা, ব্যঞ্জন 7টা, মোট বর্ণ 8টা ভাগ একাধিক। এম কয়টা? 2টা, টি কয়টা? 2টা। এখন কথা হলো যে এই যে স্বরবর্ণগুলোকে একত্র করছো, তাদের নিজেদের মধ্যে একটা বিন্যাস আছে। যাকে তুমি একত্র করবা তাকে আবার আলাদা করে বিন্যাস করতে হবে। একত্র করছো কাকে? স্বরবর্ণকে। স্বরবর্ণ কয়টা? 4টা। ভাগ একাধিক বর্ণ। একাধিক কি আছে এখানে? 2টাই। এটাই তোমার আনসার। তাহলে স্বরবর্ণগুলো একত্রে একজন, স্বরবর্ণ একটা, ব্যঞ্জন 7টা, মোট 8টা ভাগ একাধিক। এবং যাকে তুমি একত্র করছো তাকে আবার আলাদা করে বিন্যাস করতে হবে। তাহলে এখানে তুমি একত্র করছো কাকে? স্বরবর্ণকে। কয়টা? 4টা। একাধিক কি আছে? 2টা। আচ্ছা, এটাই তোমার আনসার। এরকম যদি আমরা আরো একটা অঙ্ক দেখি, 7 নাম্বারটা, 2-এর 7। 2-এর 7 প্রশ্ন বলো। 2-এর 7 প্রশ্নটা পড়ো, শীটের মধ্যে প্রশ্ন পড়ো।
ইঞ্জিনিয়ারিং। এখানে অঙ্ক তিনটা। প্রথমে বলছে যে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং শব্দটির সবগুলো বর্ণনে কত হবে সাজানো যাবে। তাহলে বাচ্চারা এখানে মোট বর্ণ আছে কয়টা? 3, 6, 9, 10, 11। নিয়ম কি? মোট বর্ণ ফ্যাক্টরিয়াল ভাগ একাধিক সংখ্যা ফ্যাক্টরিয়াল। একাধিক ই আছে কয়টা? 3টা। এন আছে কয়টা? 2টা। জি আছে কয়টা? 2টা। আই আছে কয়টা? 2টা। তাহলে এন কয়টা? 3টা। তাহলে ই আছে কয়টা? 3টা। এন আছে কয়টা? 3টা। আর জি আছে কয়টা? 2টা। আই আছে কয়টা? 2টা। এটি তোমার আনসার। প্রথমটুকু তো ভালো করেই বুঝছো আশা করি, যে বললো যে ইঞ্জিনিয়ারিং শব্দটির সবগুলো বর্ণ নিয়ে কত ভাবে সাজানো যাবে। নিয়ম কি? মোট বর্ণ ফ্যাক্টরিয়াল ভাগ একাধিক বর্ণ ফ্যাক্টরিয়াল। ইঞ্জিনিয়ারিং এ মোট বর্ণ আছে কয়টা? 11টা। ভাগ একাধিক বর্ণ। একাধিক কি আছে? 3টা ই, 3টা এন, 2টা জি, 2টা আই। এটাই তোমার আনসার। পরে তোমাকে বলছে, প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ো। এরপরে তোমাকে বলছে দ্বিতীয় অংশটুকু। এটা হলো প্রথম অংশ। এখন দ্বিতীয় অংশে বলছে যে তাদের কতগুলোতে ই তিনটি একত্রে স্থান দখল করবে। তাহলে ই তিনটি আর ই ছাড়া কি আছে? এম, জি, আই, এন, আই, এন্ড 4, 8, 5। বাচ্চারা মনোযোগ দিয়ে শোনো। প্রশ্ন বলছে, আমরা একটু আগে বলছিলাম একত্রে মানে কয়জন? একজন। এখানে বলছে ই তিনটি একত্রে থাকবে। একত্রে মানে কি? একজন। একত্রে মানে কয়জন? একজন। ই তিনটি একত্রে মানে একজন। এখানে একটা, এখানে 8টা। মোট বর্ণ করা হয়ে গেছে 9টা। এগুলো একত্রে মানে কয়জন? একজন। একটা। আর এখানে কয়টা? 8টা। মোট করা হয়ে গেছে 9টা। ভাগ একাধিক, এখানে তো একটাই, ভাগদের কিছু নাই। এখানে কি? এন 3টা, জি 2টা, আই 2টা। এন 3টা, জি 2টা, আই 2টা। এখন আমরা বলছিলাম যেগুলাকে তুমি একত্র করবা এইগুলাকে আলাদা করে বিন্যাস করতে হবে। একত্র করছো, এখানে কয়টা আছে? 3টা। ভাগ একাধিক, ই আছে কয়টা? 3টা। একই বর্ণের অবশ্যই বিন্যাস করতে হয় না, তাও দেখাই দিলাম। বাচ্চারা আবার বলি, প্রশ্নে বলছে ইগুলা একত্রে ই আছে 3টা, ই ছাড়া 8টা। ইগুলো একত্রে মানে কয়জন? একজন। ই ছাড়া 8টা। 1 আর 8, 9। ভাগ একাধিক, এখানে একটাই, ভাগদের কিছু নাই। এন 3টা, জি 2টা, তারপর তোমার আই 2টা। যেগুলোকে একত্র করছো এগুলোকে আলাদা করে বিন্যাস করবা। এখানে বর্ণ কয়টা? 1টা, 2টা, 3টা। একাধিক কেউ 3টা। এটাই তোমার আনসার। এরপর তোমার প্রশ্নে বলছে, এরপর তোমাকে প্রশ্নে বলছে যে কতগুলিতে এরা প্রথম স্থান দখল করবে। মানে এরা বলতে ই প্রথম স্থান দখল করবে। মানে কি? এই যে ইঞ্জিনিয়ারিং শব্দটি আছে, ইঞ্জিনিয়ারিং এর মধ্যে কি? ই গুলা প্রথম স্থান দখল করবে। ই যদি প্রথম স্থান দখল করে, ই প্রথম স্থান যদি দখল করে, তো ই এর জায়গা কি নির্দিষ্ট? মানে কি? ই বাদ। প্রশ্ন বলছে ই গুলা প্রথম স্থান দখল করবে। ই এর জায়গা কি নির্দিষ্ট? যদি জায়গা নির্দিষ্ট, যেমন একটু আগে তুমি মিলিনিয়াম করছিলা, এম এর জায়গা নির্দিষ্ট, এম বাদ। এখানে বলছে ই গুলা প্রথম স্থান দখল করবে। যদি ই প্রথম স্থান দখল করবে, ই এর জায়গা নির্দিষ্ট, ই বাদ। ই যদি বাদ যায়, বাকি বর্ণ আছে কয়টা? 8টা।
বিন্যাস সমাবেশের ক্ষেত্রে জায়গা নির্দিষ্ট মানেই বাদ। বিন্যাস সমাবেশের ক্ষেত্রে জায়গা নির্দিষ্ট মানেই বাদ। তাহলে ইগুলা প্রথম স্থান দখল করবে, ই এর জায়গা নির্দিষ্ট, তাই ই বাদ। বাকি বর্ণ আছে কয়টা? 8টা। একাধিক কি আছে? 3টা এন, 2টা জি, 2টা আই। এটাই তোমার আনসার। তো এই অঙ্কটার মধ্যে কিন্তু সবগুলো অপশন আছে। এই অঙ্কটা ভালো করে বুঝলে মোটামুটি সবগুলো বোঝা হয়ে যায়। আমি বলছিলাম ইঞ্জিনিয়ারিং শব্দটির কত ভাবে সাজানো যাবে? মোট বর্ণ ফ্যাক্টরিয়াল বা একাধিক বর্ণ ফ্যাক্টরিয়াল। ইগুলা একত্রে মানে একজন। আশা করি তুমি বুঝতে পারছো। এখানে বলছে কি ইগুলা প্রথম স্থান দখল করবে, ই এর জায়গা নির্দিষ্ট, এর জন্য ই বাদ। সবাই 6 নাম্বার প্রশ্নটা বলবো। 6 বলছে আমেরিকা এবং কলকাতা সাধারণ সংখ্যা দ্বিগুণ। আমেরিকা কলকাতা। প্রশ্ন বলছে সাজানোর সংখ্যা দ্বিগুণ। খেয়াল করো বাচ্চারা, আমেরিকা মোট বর্ণ আছে কয়টা? 7টা। আমেরিকা মোট বর্ণ আছে কয়টা? 7টা। আর নিয়ম কি? মোট বর্ণ ফ্যাক্টরিয়াল ভাগ একাধিক বর্ণ ফ্যাক্টরিয়াল। একাধিক কি? এখানে এ আছে 2টা, এ আছে 2টা, এই পর্যন্ত। কলকাতাতে মোট বর্ণ আছে কয়টা? 8টা। মোট বর্ণ আছে কয়টা? 8টা। একাধিক সি আছে 2টা, এ আছে 2টা, টি আছে 2টা। কলকাতা। তাহলে আমেরিকা সাজানো সংখ্যা তুমি লিখলা মোট বর্ণ ফ্যাক্টরিয়াল ভাগ একাধিক বর্ণ ফ্যাক্টরিয়াল। কলকাতা তুমি লিখলা মোট বর্ণ ফ্যাক্টরিয়াল ভাগ একাধিক বর্ণ ফ্যাক্টরিয়াল। তাহলে 7 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 8 ফ্যাক্টরিয়াল। এখন খেয়াল করো 2 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল মানে কত? 2। 2 ফ্যাক্টরিয়াল মানে 2, 2 ফ্যাক্টরিয়াল মানে 2, 2 ফ্যাক্টরিয়াল মানে কত? 2। আর এই যে 8 ফ্যাক্টরিয়াল মানে কি? 8 ইন্টু 7 ফ্যাক্টরিয়াল। মানে 7 ফ্যাক্টরিয়াল 7 ফ্যাক্টরিয়াল কাটা, 2 এবং 2 কাটা, তাহলে থাকে কত? হাফ। থাকে কত? হাফ। তাহলে তুমি দেখো তো কলকাতা আমেরিকার কয় গুণ? দ্বিগুণ। প্রশ্ন কিন্তু এটা দেখাতে বলছে যে কলকাতা আমেরিকার কত গুণ? দ্বিগুণ। তাহলে তুমি আমেরিকা সাধারণ সংখ্যা, কলকাতা সাধারণ সংখ্যা, পরে তুমি ক্যালকুলেশন করে দেখলাম কলকাতাটা কি হয়? আমেরিকার কয় গুণ? দ্বিগুণ। বাচ্চারা সবাই 3-এর 8 নাম্বার অঙ্কটা যদি দেখতে চাও, 3-এর 8 নাম্বার অঙ্ক তুমি যদি দেখতে চাও, পারমুটেশন। প্রশ্ন ভালো করে পড়ো। বলছে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যেতে পারে? প্রশ্ন বলছে স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন না করে কত ভাবে সাজানো যেতে পারে। তাহলে বাচ্চারা আমরা স্বরবর্ণের, মনোযোগ দিয়ে শোনো, স্বরবর্ণের অবস্থান পরিবর্তন করা যাবে না। মানে কি? এই যে স্বরবর্ণ এটা এই জায়গায় আছে, সে এই জায়গায় থাকবে, এর অবস্থান পরিবর্তন করা যাবে না। তার মানে যেহেতু তার অবস্থান পরিবর্তন করা যাবে না, তার মানে তার জায়গা কি? নির্দিষ্ট। যেহেতু তার জায়গা নির্দিষ্ট, বিন্যাস সমাবেশের ক্ষেত্রে জায়গা নির্দিষ্ট মানে কি? বাদ। আমি আবারও বলি, প্রশ্নে বলছে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন করা যাবে না। যেহেতু স্বরবর্ণের অবস্থান পরিবর্তন করা যাবে না, তার মানে তার জায়গা কি? নির্দিষ্ট। আর বিন্যাস সমাবেশের ক্ষেত্রে জায়গা নির্দিষ্ট মানে কি? বাদ। তাহলে এই যে ই এর জায়গা নির্দিষ্ট মানে কি? বাদ। এই যে স্বরবর্ণ, তার জায়গা নির্দিষ্ট মানে কি? বাদ।
এই স্বরবর্ণ তার জায়গা নির্দিষ্ট, নির্দিষ্ট মানে কি বাদ। তাহলে এতটুকু কথা আগে তুমি বুঝছো কিনা? বিন্যাস সমাবেশের ক্ষেত্রে, বিন্যাস সমাবেশের ক্ষেত্রে জায়গা নির্দিষ্ট মানে কি বাদ। মানে কি, যে এখানে প্রশ্ন বলছে স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন করা যাবে না। মানে স্বরবর্ণগুলো যে জায়গায় আছে এই জায়গায় থাকবে, তার অবস্থান পরিবর্তন করা যাবে না, এই কারণে বাদ। এখন তো এখানে বর্ণ আছে কয়টা? 6টা। একাধিক বর্ণ কি আছে? 2টা টি, 360। কিন্তু প্রশ্নে বলছে পুনর্বিন্যাস করা যায়। বাচ্চার প্রশ্নটা পড়ো। প্রশ্নে বলছে পুনরায় সাজানো যায়। যদি প্রশ্নে বলে পুনর্বিন্যাস করা যায় বা পুনরায় সাজানো যায়, যদি প্রশ্নে বলে পুনর্বিন্যাস করা যায় বা পুনরায় সাজানো যায়, তখন সে নিজে একটি বিন্যাস হয়। যেহেতু পুনর্বিন্যাস করা যায় বা পুনরায় সাজানো যায়, সুতরাং সে নিজে একটি বিন্যাস। ব্যতিক্রমক পরীক্ষায় প্রায় সময় আসে। তাহলে আনসার কত হবে? যদি পুনর্বিন্যাস করা যায় বা পুনরায় সাজানো যায় বলে, তাহলে যে মানটা পাবা এর থেকে 1 বিয়োগ করবা, এটা তোমার হবে আনসার। ব্যতিক্রম অঙ্ক প্রায় সময় কিন্তু পরীক্ষায় আসে। বাচ্চারা যদি প্রশ্নে বলে পুনর্বিন্যাস করা যায় বা পুনরায় সাজানো যায়, তখন সে নিজে একটি বিন্যাস হয়, তখন এর থেকে 1 বাদ দিতে হয়। যদি প্রশ্নে বলে পুনর্বিন্যাস করা যায় বা পুনরায় সাজানো যায়, তখন সে নিজে একটি বিন্যাস হয়, তখন তুমি যে মানটা পাইছো এর থেকে 1 বাদ দিতে, কারণ সে নিজে একটি কি বিন্যাস, তার থেকে 1 বাদ দিতে হয়। 359। সবাই 3-এর 4 নাম্বার কোশ্চেনটা দেখবা। 3-এর 4। তিনের 4 নাম্বার কোশ্চেনটা তুমি দেখো। ইকুয়েশন বলছে ব্যঞ্জন বর্ণগুলো বিজোড় স্থানে রেখে কতভাবে সাজানো যাবে। ইকুয়েশন এখানে মোট বর্ণ আছে কয়টা? ইকুয়েশনে এখানে মোট বর্ণ আছে 8টা। 1 2 3 4 5 6 7 8। ইকুয়েশনে মোট বর্ণ আছে 8টা। তোমার বোঝার সুবিধার জন্য আমি 1 থেকে 8 পর্যন্ত লিখলাম। এখানে খেয়াল করে দেখো তো, এখানে স্বরবর্ণ আছে 5টা আর ব্যঞ্জন বর্ণ আছে 3টা। তুমি প্রশ্ন খেয়াল করে দেখো, এখানে স্বরবর্ণ আছে কয়টা? 5টা। আর ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 3টা। এখন প্রশ্নে বলছে যে ব্যঞ্জন বর্ণগুলো, ভালো করে প্রশ্নটা পড়ো, বলছে ব্যঞ্জন বর্ণগুলো বিজোড় স্থানে বসবে। প্রশ্ন বলছে ব্যঞ্জন বর্ণগুলো বিজোড় স্থানে বসবে। তাহলে এখানে বিজোড় স্থান বলছে না, জোড় স্থান বলছে। প্রশ্ন বলছে ব্যঞ্জন বর্ণগুলো বিজোড় স্থানে বসবে। খেয়াল করতে, এখানে বিজোড় স্থান 1টা 2টা 3টা 4টা। মনোযোগ দিয়ে খেয়াল করো, এই বিজোড় স্থানে কে বসবে? ব্যঞ্জন বর্ণ। এই বিজোড় স্থানে কে বসবে? ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ কয়টা? 3টা। তাহলে কথাও আগে তোমার কাছে শর্তটা ফিল আপ করা। বিজোড় স্থানে কে বসবে? ব্যঞ্জন বর্ণ। বিজোড় স্থান 1টা 2টা 3টা 4টা। বিজোড় স্থানে তুমি ব্যঞ্জন বর্ণ বসায় ফেলছো। তাহলে ব্যঞ্জন বর্ণ কয়টা? 3টা। যদি 3টা ব্যঞ্জন বর্ণ, সে তো 3টা ঘর ফিল আপ করবে। ব্যঞ্জন বর্ণ কয়টা? 3টা। 3টা ঘর ফিল আপ করলো। তাহলে বাকি ঘর আছে কয়টা? 1টা 2টা 3টা। ব্যঞ্জন বর্ণ 3টা, সে এই 3টা ঘর ফিল আপ করছে। বাকি ঘর আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। বাকি 5টা ঘরে কে বসবে? স্বরবর্ণ। এটাই তোমার আনসার। বাচ্চারা প্রশ্ন বলছে ব্যঞ্জন বর্ণগুলো বিজোড় স্থানে বসবে। বিজোড় স্থান 1টা 2টা 3টা 4টা। এই 4টা বিজোড় স্থানের মধ্যে কে বসবে? ব্যঞ্জন বর্ণ। 4টা বিজোড় স্থানে ব্যঞ্জন বর্ণ তুমি বসাইছো। ব্যঞ্জন বর্ণ কয়টা? 3টা। 3টা ব্যঞ্জন বর্ণ 3টা ঘরই ফিল আপ করবে। মোট ঘর ছিল 8টা, ব্যঞ্জন বর্ণ ঘর ফিল আপ করছে কয়টা? 3টা। বাকি ঘর আছে কয়টা? 5টা। বাকি ঘরগুলোতে কে বসবে? স্বরবর্ণ। এটি তোমার আনসার।
আমি জানি তুমি বুঝতে পারো না। তুমি 5 নাম্বারটা দেখো, আর্টিকেল। আর্টিকেল প্রশ্নটা সবাই মনোযোগ দিয়ে পড়ো। আর্টিকেলে বর্ণ আছে কয়টা? 7টা। আমি 7টা ঘুরিয়ে আঁকলাম, 1 2 3 4 5 6 7, 7টা ঘর আমি আঁকলাম। এখানে স্বরবর্ণ আছে কয়টা? 1 2 3। আর ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 4টা। প্রশ্নটা তুমি যদি ভালো করে পড়ো, প্রশ্নে বলছে স্বরবর্ণ গুলো কেবল বিজোড় স্থানে বসবে। স্বরবর্ণগুলো কোথায় বসবে? বিজোড় স্থানে। বাচ্চারা এই যে খেয়াল করো, বিজোড় স্থান 1টা 2টা 3টা 4টা। এই বিজোড় স্থান কয়টা? 4টা। এই 4টা বিজোড় স্থানে কে বসবে বলছে? স্বরবর্ণ। স্বরবর্ণ কয়টা? 3টা। 4টা বিজোড় স্থানে কে বসবে? স্বরবর্ণ। স্বরবর্ণ কয়টা? 3টা। তাহলে স্বরবর্ণ 3টা, যদি 3টা স্বরবর্ণ, সেটা 3টা ঘর ফিল আপ করবে। মনে করো এই ঘরটা ফিল আপ করলো, এইটা ফিল আপ করলো, স্বরবর্ণ 3টা, এই 3টা ঘর ফিল আপ করলো। তাহলে স্বরবর্ণ 3টা বিজোড় স্থানে বসার পর এখন খালি ঘর আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা। বাকি 4টা খালি করে কে বসবে? ব্যঞ্জন বর্ণ। তাহলে স্বরবর্ণ কয়টা? 3টা, সেটা 3টা ঘর ফিল আপ করছে। 3টা মোট ঘর ছিল 7টা, স্বরবর্ণ ফিল আপ করছে 3টা, বাকি ঘর আছে 4টা। বাকি 4টা করে কে বসবে? ব্যঞ্জন বর্ণ। আশা করি তুমি বুঝতে পারছো। 4 নাম্বার অঙ্ক দেখবো আমরা। 4 নাম্বার, 4 নাম্বার প্রশ্ন পড়ো। 4 নাম্বার, সাদা 1টি, লাল 2টি, সবুজ 3টি। তাহলে এখানে মোট পতাকা আছে কয়টা? 1 2 3 6টা। মোট পতাকা আছে কয়টা? 6টা। তাহলে তোমাকে পতাকা উত্তোলন করতে বলছে কয়টা? পতাকা উত্তোলন করতে বলছে 4টা। মোট পতাকা আছে কয়টা? 6টা। কিন্তু তুমি পতাকা উত্তোলন করবে কয়টা? 4টা। 4টা পতাকা তুমি কত ভাবে উত্তোলন করতে পারো? এখানে মোট পতাকা আছে কয়টা? 6টা। তোমাকে 4টা পতাকা উত্তোলন করতে বললো। খেয়াল করো, তুমি লাল পতাকা 2টাই নিলা, সবুজ পতাকাও 2টা নিলা, সাদা নিলা না। তাহলে তোমার কি 4টা পতাকা হইল না? আবার মনে করো তুমি লাল পতাকা নিলা 1টা, সবুজ 3টা, সাদা নিলা না, তাহলে তো তোমার 4টা পতাকা হয়েছে। এবার মনে করো তুমি লাল পতাকা নিলাই না, লাল পতাকা নিলাই না, সবুজ 3টা, সাদা 1টা, তাহলে তো তোমার হয়েছে। তোমার কথা কি? প্রশ্ন ভালো করে পড়ো। তোমার কয়টা পতাকা উত্তোলন করতে বলছে? কয়টা পতাকা উত্তোলন করতে বলছে? 4টা পতাকা। তুমি লাল পতাকা নিলা 2টা, সবুজ 2টা, সাদা নিলাই না, 4টা তো হয়েছে। লাল পতাকা 1টা, সবুজ 3টা, সাদা নিলাই না, তাও তো হয়েছে। লাল পতাকা লাল পতাকা কি? 0, ঠিক আছে। সবুজ 3টা, সাদা, তাও হয়েছে। এখন তুমি যদি এমন হয় লাল 2টা, সবুজ 1টা, সাদা 1টা, তাহলেও কিন্তু হবে। তো মোট কথা কি? এখানে 6টা পতাকা তুমি উত্তোলন করবা কয়টা? 4টা। এই 4টা পতাকা তুমি উত্তোলন করলা। এখন তোমার এখানে খেয়াল করো, এখানে পতাকা উত্তোলন করছো কয়টা? পতাকা উত্তোলন করছো কয়টা? 4টা। একাধিক কি আছে? 2টা লাল 2টা সবুজ। এখানে উত্তোলন করছো কয়টা? 4টা। একাধিক কি আছে? 3টা। এখানে উত্তোলন করছো কয়টা? 4টা। একাধিক আছে কয়টা? 3টা। একাধিক গুলা ভাগ। নিয়ম কি? মোট সংখ্যা ফ্যাক্টরিয়াল ভাগ একাধিক সংখ্যা ফ্যাক্টরিয়াল। এখানে আছে কয়টা? 4টা। একাধিক আছে কয়টা? 2টা। তাহলে আনসার এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে, সবগুলোর যোগফল। তাহলে বাচ্চারা সাদা লাল সবুজ মোট পতাকা আছে কয়টা? 6টা। উত্তোলন করবো কয়টা? 4টা। তাহলে তুমি এইভাবে কিন্তু উত্তোলন করতে পারো। এগুলো যোগফলটা হলো তোমার আনসার। তাহলে আমাদের রিটেন বিন্যাসের রিটেন পার্টটুকু শেষ হয়ে গেল।
বিন্যাস কিন্তু তোমার রিটেন পার্টের জন্য ইম্পর্টেন্ট। অনেক সময় নিয়ে পড়াইছি এই কথাগুলো, আর যেগুলো পড়াইছি এগুলো তুমি যদি মনোযোগ দিয়ে বুঝে থাকো তাহলে তোমার যেরকম অঙ্ক আসো তোমার পারার কথা, হুবহু না আসলে অনুরূপ তো আসবে, ওইগুলো পারার কথা। বিন্যাস কিন্তু তোমার রিটেন পার্টের পরীক্ষায় আসার কথা তোমাদের সময়। এখন আমরা এমসিকিউ পার্ট শুরু করব। বিন্যাসের এমসিকিউ পার্ট, সবাই শীটের মধ্যে বিন্যাসের এমসিকিউ পার্ট বের করো। শীটের মধ্যে বিন্যাসের এমসিকিউ পার্ট বের করো এবং 1 নাম্বার কোশ্চেনটা পড়ো। এইট 9 7 6 3 2 তোমাকে কয় অঙ্কের সংখ্যা প্রশ্ন মনোযোগ দিয়ে পড়ো। কয় অঙ্কের সংখ্যা গঠন করতে বলছে? 3 অঙ্কের। যত অঙ্কের বলবে ততগুলা খালি করে রাখবা। কয় অঙ্কের বলছে প্রশ্ন বড়, কিন্তু সংখ্যা কয় অঙ্কের বলছে প্রশ্ন লেখা আছে কয় অঙ্কের? 3 অঙ্কের, তুমি 3টা খালি করে রাখছো। যদি প্রশ্নে বলতো 4 অঙ্কের, তুমি 4টা খালি করে রাখতো। যত অঙ্কের বলবে ততগুলা খালি কর। এই যে তোমার ফার্স্ট ঘর, এই ফার্স্ট ঘরে কে বসবে? মোট সংখ্যা। এই ফার্স্ট ঘরে কে বসবে? মোট সংখ্যা। এখানে মোট সংখ্যা আছে কয়টা? 1 2 3 4 5 6, মোট সংখ্যা 6টা। যত অঙ্কের ততগুলা খালি ঘর। ফার্স্ট ঘরে কি বসবে? মোট সংখ্যা। যদি প্রশ্নে বলে একবার ব্যবহার করা যায়, যদি প্রশ্নে বলে একবার ব্যবহার করা যায়, তাহলে ফার্স্ট ঘরে কি বসছে? মোট সংখ্যা। যদি প্রশ্ন বলে একবার ব্যবহার করা যায়, ফার্স্ট ঘরে যে সংখ্যা থাকবে এর থেকে 1 কম লিখবা, এর থেকে 1 কম। এটাই তোমার আনসার। আনসার কি? 6 × 5 × 4 120। কি বললাম? যত অঙ্কের ততগুলা খালি ঘর। ফার্স্ট ঘরে কে বসবে? মোট সংখ্যা। মোট সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এরপর যদি প্রশ্ন বলি একবার ব্যবহার করা যায়, ফার্স্ট ঘরে তুমি যে সংখ্যা লিখবা এর থেকে 1 কম লিখবা, ওইটাই তোমার আনসার। আরেকটা অঙ্ক তুমি দেখো, 2 নাম্বার। 1 2 4 6 8 9। প্রশ্ন পড়ো। দেখো তো প্রশ্নের মধ্যে কয় অঙ্কের সংখ্যা বলছে? প্রশ্নের মধ্যে 3 অঙ্কের সংখ্যা বলছে। প্রশ্নের মধ্যে কয় অঙ্কের সংখ্যা বলছে? 3 অঙ্কের। যদি প্রশ্নের মধ্যে 3 অঙ্কের সংখ্যা বলছে, আমি 3টা খালি করে রাখছি। যদি প্রশ্নের মধ্যে 4 অঙ্কের, আমি 4টা খালি করে রাখতাম। যত অঙ্কের বলবে ততগুলা খালি কর। যেহেতু 3 অঙ্কের বলছে, 3টা খালি কর। তাহলে আমি একটু নিচে লিখি, 3 অঙ্কের 3টা খালি কর। ফার্স্ট ঘরে বসে মোট সংখ্যা। মোট সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। ফার্স্ট ঘরে মোট সংখ্যা। যদি প্রশ্নে বলে পুনরাবৃত্তি করা যায়, বা যে কোনো সংখ্যক বার ব্যবহার করা যায়, যদি প্রশ্নে বলে পুনরাবৃত্তি করা যায় বা যে কোনো সংখ্যক বার ব্যবহার করা যায়, তাহলে তোমার ফার্স্ট ঘরে কি বসে? মোট সংখ্যা। যদি প্রশ্ন বলে পুনরাবৃত্তি করা যায় বা যে কোনো সংখ্যক বার ব্যবহার করা যায়, ফার্স্ট ঘরে তুমি যে মানটা লিখছো এটাই বারবার লিখবে। ফার্স্ট ঘরে কি লিখছো? 6, এটাই লিখবা। এটাই তোমার আনসার। 6 × 6 × 6, এটাই তোমার আনসার। তাহলে বাচ্চারা প্রশ্নে যদি বলে একবার ব্যবহার করা যায়, ফার্স্ট ঘরে যে সংখ্যা লিখছো এর থেকে 1 কম 1 কম 1 কম। আর যদি প্রশ্ন বলে পুনরাবৃত্তি করা যায়, ফার্স্ট ঘরে যে সংখ্যাটা লিখছো এটাই বারবার লিখতে থাকবা। তাহলে প্রথম হলো যত অঙ্কের বলবে ততগুলা খালি ঘর। 3 অঙ্কের বলছে, 3টা খালি ঘর। ফার্স্ট ঘরে মোট সংখ্যা।
একবার ব্যবহার করা বললে এক কম কম, আর পুনরাবৃত্তি বা যে কোনো সংখ্যক বললে যা লেখছো এটাই বারবার লিখতে থাকবে, এটাই তোমার আনসার। 2 তো বুঝে ফেলছো, তাই মুছে ফেললাম। 4 নাম্বার, 3 নাম্বারে একটু পরে আসবো আমি। 1 3 5 7 9। 5 নাম্বার অঙ্ক 3 5 7 8 9। 6 নাম্বার অঙ্ক 1 3 5 7 8। বাচ্চারা শোনো, যদি প্রশ্নের মধ্যে শর্ত দেয়া থাকে, যদি প্রশ্নের মধ্যে শর্ত দেয়া থাকে, তোমার প্রথম কাজ হবে শর্ত ফিল আপ করা। তখন যদি প্রশ্নের মধ্যে একবার ব্যবহার করে লেখা থাকে বা পুনরাবৃত্তি লেখা থাকে, ওই কথাগুলো কোনো প্রকার আমাদের কাজে লাগবে না। আমাদের কাজ হবে শর্ত ফিল আপ করে অঙ্ক করা। আমি আবারও বলি, যদি প্রশ্নের মধ্যে শর্ত দেয়া থাকে, তোমার প্রথম কাজ হবে শর্ত ফিল আপ করে অঙ্ক করা। শর্ত ফিল আপ করে তুমি একবার ব্যবহার করে পুনরাবৃত্তি করে যা খুশি তাই লেখা থাকুক, ওইগুলো আমাদের কোনো দরকার নাই। তো এই যে নিয়মটা, এগুলো ইম্পর্টেন্ট নিয়ম। তুমি এটা একটা অঙ্ক করলে তুমি ভালো বুঝবা না, এই কারণে আমি হোয়াইট বোর্ডে 3টা এক্সাম্পল লিখে রাখছি। যখন আমার 3টা এক্সাম্পলই বোঝানো শেষ হবে, আশা করি তুমি বুঝে ফেলবা। তাহলে সবাই শীটের মধ্যে 4 নাম্বার প্রশ্নটা আগে পড়ো। 4 দেখো, 4 নাম্বার প্রশ্নে বলছে যে 3 অঙ্কের 3 অঙ্ক, তাহলে আমি খালি ঘর আঁকবো কয়টা? 3টা। যত অঙ্কের বলবে ততগুলা খালি ঘর। প্রশ্নে বলছে 3 অঙ্কের, আমি 3টা খালি ঘর রাখছি। যদি বলতো 4 অঙ্কের, আমি 4টা খালি ঘর রাখতাম। কারণ প্রশ্নে বলছে 200 থেকে বৃহত্তর, 200 থেকে বৃহত্তর শর্ত দেওয়া আছে। শর্ত কি দেওয়া আছে? 200 থেকে বৃহত্তর। তাহলে আমাদের শর্ত ফিল আপ করে কাজ করতে হবে। মনোযোগ দেও। যদি আমি এককের ঘরে, শতকের ঘরে যদি আমি 1 লিখি, তাহলে কিন্তু 200 থেকে বৃহত্তর হচ্ছে না। এইখান থেকে যে তুমি সংখ্যাটা পাবা এরকম 179, এটা কিন্তু তোমার 200 থেকে বৃহত্তর না। তার মানে তুমি যদি এখানে 1 লেখো, 200 থেকে বৃহত্তর হবে না। তুমি যদি এখানে 3 লেখো, 351, অবশ্যই 200 থেকে বড়। তুমি যদি এখানে 3 লেখলে শর্ত মানে, যদি এখানে তুমি 5 লেখো, তাহলেও 200 থেকে বৃহত্তর হয়। যদি তুমি এখানে 7 লেখো, তাহলেও 200 থেকে বৃহত্তর হয়। এখানে তুমি যদি 9 লেখো, তাহলেও কিন্তু 200 থেকে বৃহত্তর হয়। তার মানে এই ঘরটা ফিল আপ করার জন্য শর্ত মানে কয়জন? 1 জন, 2 জন, 3 জন, 4 জন। এই ঘরটা ফিল আপ করার জন্য শর্ত মানে কয়জন? 4 জন। এই 4 জন খালি ঘর ফিল আপ করতেছে কয়টা? একটা। এই শর্ত মানে কয়জন? 4 জন। খালি ঘর ফিল আপ করছি কয়টা? একটা। এই 4 জন থেকে যে কোনো একজন যদি এখানে বসে, তাহলে তো খালি ঘর ফিল আপ হবে। তো 4 জন থেকে যে কোনো একজন এখানে বসে বসে, মনে করো 5 বসে বসছে। এখন বাকি ঘরগুলো ফিল আপ করার জন্য সংখ্যা আছে কয়টা? 4টা। বাকি খালি ঘর কয়টা? 2টা। এটাই তোমার আনসার। তাহলে বাচ্চারা খেয়াল করো, প্রশ্নে বলছে 200 থেকে বৃহত্তর। এখানে যদি 1 বসে 200 থেকে বৃহত্তর হয় না, 3 বসলে 200 থেকে বৃহত্তর হয়, 5 বসলে হয়, 7 বসলে হয়, 9 বসলে হয়। শর্ত মানে কয়জন? শর্ত মানে 4 জন। এই 4টা সংখ্যা খালি ঘর ফিল আপ করতেছে কয়টা? একটা। 4টা সংখ্যা খালি ঘর ফিল আপ করতেছে কয়টা? একটা। তুমি 4টা যে কোনো একটা খালি ঘর ফিল আপ করলো, ধরলাম 5 বসে পড়ছে। বাকি সংখ্যা আছে কয়টা? বাকি সংখ্যা আছে কয়টা? 1 2 3 4। বাকি সংখ্যা আছে কয়টা? 4টা। বাকি 4টার সংখ্যা খালি ঘর ফিল আপ করবে কয়টা? 2টা। আমি জানি তুমি বুঝতে পারো না, এই কারণে আমি হোয়াইট বোর্ডে আরো এক্সাম্পল লিখে রাখছি। সবাই এই 5 নাম্বার কোয়েশ্চনটা মনোযোগ দিয়ে পড়ো। 5 দেখো, এই সবাই শীটের মধ্যে প্রশ্নটা পড়ো। দেখো, প্রশ্নের মধ্যে বলছে 4 অঙ্কের। প্রশ্নের মধ্যে বলছে কয় অঙ্কের? প্রশ্নের মধ্যে বলছে 4 অঙ্কের। 4 অঙ্কের আমরা খালি ঘর রাখবো করে 4টা। যত অঙ্কের ততগুলা খালি ঘর। তাহলে যেহেতু 4 অঙ্কের বলছে, আমরা খালি ঘর রাখছি কয়টা? 4টা। শুনতে পাইছো? যত অঙ্কের ততগুলা খালি ঘর। এই অঙ্কের মধ্যে বলছে 7000 থেকে বৃহত্তর। 7000 থেকে বৃহত্তর। তাহলে বাচ্চারা এই হাজারের ঘরে যদি এখানে কি বসে? 3 বসে, তাহলে কিন্তু 7000 থেকে বড় হবে না। যদি 5 বসে, তাহলেও কিন্তু হবে না। কিন্তু 7 যদি বসে, তাহলে কিন্তু এই 7
8, 9, 3, 7,873। এটা কিন্তু 7,000 থেকে বড়। তার মানে এই ঘরে যদি 7 বসে 7,000 থেকে বড় হয়, এই ঘরে যদি 8 বসে তাহলেও কিন্তু 7,000 থেকে বড় হয়, এখানে যদি 9 বসে তাহলেও কিন্তু 7,000 থেকে বড় হয়। তাহলে শর্ত মানে কয়জন? শর্ত মানে কয়জন? 1 জন, 2 জন, 3 জন। শর্ত মানে কয়জন? 3 জন। এই 3 জন খালি ঘর ফিল আপ করতেছে কয়টা? একটা। শর্ত মানে কয়জন? 3 জন। খালি ঘর ফিল আপ করছি কয়টা? একটা। তাহলে এই 3 জন থেকে যদি যে কোনো একজন এখানে বসে পড়ে তাহলে তো খালি ঘরটা ফিল আপ হবে। মনে করো 8 বসে বসছে, খালি ঘর ফিল আপ হয়ে গেছে, তারপরে শর্ত ফিল আপ শেষ। এখন দেখো তো সংখ্যা আছে কয়টা? বাকি ঘরগুলো ফিল আপ করার জন্য সংখ্যা আছে কয়টা? 4টা। 1টা, 2টা, 3টা, 4টা সংখ্যা আছে করে 4টা। এই বাকি 4টা সংখ্যা খালি ঘর ফিল আপ করবে কয়টা? 1টা, 2টা, 3টা। তাহলে বাচ্চারা শর্ত মান ছিল কয়জন? 3 জন। খালি ঘর ফিল আপ করছি কয়টা? একটা। শর্ত মানে 3 জন, খালি ঘর ফিল আপ করছি একটা। তাহলে 3 জন থেকে যে কোনো একটা পয়সা পড়ছে। বাকি সংখ্যা আছে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা। বাকি 4টার সংখ্যা খালি ঘর ফিল আপ করতেছে কয়টা? 3টা। এটাই তোমার আনসার। আমি জানি তুমি এইবারও ভালো বুঝতে পারবে। আবার মনোযোগ দেও সবাই। 6 নাম্বার প্রশ্নটা শীটের মধ্যে একটু সময় নিয়ে পড়ো। 6 নাম্বার প্রশ্নটা শীটের মধ্যে একটু সময় নিয়ে পড়ো। দেখো প্রশ্ন বলছে 300 থেকে বড় কিন্তু 700 থেকে ছোট। বাচ্চারা খেয়াল করো, 300 থেকে বড় 700 থেকে ছোট যে সংখ্যাগুলো হবে সেই সংখ্যাগুলো কয় অঙ্কের হবে? অবশ্যই 3 অঙ্কের। প্রশ্ন বলছে যে 300 থেকে বড় 700 থেকে ছোট। তো 300 থেকে বড় 700 থেকে ছোট সংখ্যাগুলো কয় অঙ্কের হবে? অবশ্যই 3 অঙ্কের। এই কারণে আমি 3টা খালি করে রাখছি। যত অঙ্কের ততগুলো খালি করে। এখন বাচ্চারা যদি এখানে শতকের ঘরে 1 বসে তাহলে কিন্তু 300 থেকে বড় হচ্ছে না। যদি এখানে 3 বসে, 351, 351, অবশ্যই 300 থেকে বড়। যদি এখানে 5 বসে তাহলেও 300 থেকে বড়। যদি এখানে 7 বসে, 7 বসলে 300 থেকে বড়। 7 বসলে 300 থেকে বড়। 771, 300 থেকে বড় কিন্তু 700 থেকে ছোট, এই কথা তো মানে না। তাহলে শর্ত মানে কয়জন? 3 বসলে 300 থেকে বড়, 700 থেকে ছোট। 5 বসলেও 300 থেকে বড়, 700 থেকে ছোট। কিন্তু 7 বসলে 300 থেকে বড় হয় কিন্তু 700 থেকে তো ছোট হয় না। তাহলে শর্ত মানে কয়জন? শর্ত মানে কয়জন? 2 জন। শর্ত মানে 2 জন। খালি ঘর ফিল আপ করতেছে কয়টা? একটা। শর্ত মানে কয়জন? 2 জন। শর্ত মানে কয়জন? 2 জন। খালি ঘর ফিল আপ করতেছে কয়টা? একটা। শর্ত মানে 2 জন, খালি ঘর ফিল আপ করতেছে কয়টা? একটা। তাহলে এই দুইটা সংখ্যা থেকে যে কোনো একটা সংখ্যা এখানে বসে পড়ছে। বাকি সংখ্যা আছে কয়টা? বাকি সংখ্যা আছে কয়টা? বাকি সংখ্যা আছে 4টা। যখন শর্ত ফিল আপ শেষ প্রথমে দেখো বাকি আছে কয়টা? বাকি আছে কয়টা? 4টা। খালি ঘর ফিল আপ করবে কয়টা? 2টা। তাহলে বাচ্চারা শর্ত মানে কয়জন? শর্ত মানে কয়জন? 2 জন। শর্ত মানে কয়জন? 2 জন। শর্ত মানে 2 জন। খালি ঘর ফিল আপ করতেছে একটা। একটা পয়সা পড়ছে, বাকি আছে করে 4টা। বাকি 4টা খালি ঘর ফিল আপ করবে কয়টা? 2টা। আশা করি তুমি বুঝতে পারছো, যদিও আমি এরকম আরো অঙ্ক বুঝাবো। তো যদি প্রশ্নের মধ্যে শর্ত দেওয়া থাকে তোমার প্রথম কাজ আগে শর্ত ফিল আপ করা। সবাই 3 নাম্বার প্রশ্নটা পড়ো। 3 0, 1, 2, 3, 4, 5। প্রশ্ন বলছে কয় অঙ্কের? 6 অঙ্কের। আমি 6 অঙ্কের বলছি, 6টা খালি করে রাখলাম। বাচ্চারা মনোযোগ দাও। তুমি 6 অঙ্কের সংখ্যা মনোযোগ দাও। 6 অঙ্কের সংখ্যা গ্রহণ করবা। যদি এখানে 0 বসে তাহলে 6 অঙ্কের হবে না। যদি এখানে 0 বসে তো 6 অঙ্কের হবে না। কিন্তু যদি এখানে 1 বসে 6 অঙ্কের হবে, 2 বসলেও হবে, 3 বসলেও হবে, 4 বসলেও হবে, 5 বসলেও হবে। যদি এখানে 0 বসে সেটা তো 6 অঙ্কের হবে না, তাহলে 0 বসতে পারবে না। কিন্তু বাকিগুলা তাহলে শর্ত মানে কয়জন? 1, 2, 3, 4, 5। শর্ত মানে কয়জন? 5 জন। খালি ঘর ফিল আপ করাচ্ছি কয়টা? একটা। শর্ত মানে কয়জন? 5 জন। খালি ঘর ফিল আপ করছি কয়টা? একটা।
তাই তো? তাহলে এই 5টার যে কোনো একটা যদি বৈশা পড়ে, মনে করো 3 বৈশা পড়ছে, তাহলে তো শর্ত ফিল আপ শেষ। তাহলে এখন বাকি ঘরগুলো ফিল আপ করার জন্য সংখ্যা আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। যখন শর্ত ফিল আপ শেষ, পরে তুমি দেখবো মোট সংখ্যা কয়টা। মোট কয়টা? 5টা। মোট কয়টা? 5টা। খালি করো কয়টা? 5টা। মোট কয়টা? 5টা। খালি করো কয়টা? 5টা। এটাই তোমার আনসার। তুমি প্রথম দেখবা শর্ত মানে কয়জন, তাই শর্ত ফিল আপ করবা। এরকম আরো একটা অঙ্ক দেখি, 18 নম্বর। টাইম। টাইমে এখানে বর্ণ আছে কয়টা দেখো তো? বর্ণ আছে কয়টা? 4টা। টাইমে বর্ণ আছে কয়টা? 4টা। প্রশ্ন বলছে স্বরবর্ণ দিয়ে, শর্ত দিছে স্বরবর্ণ দিয়ে শুরু হবে। প্রশ্ন শর্ত কি দিছে? স্বরবর্ণ দিয়ে শুরু হবে। স্বরবর্ণ 1টা 2টা। শর্ত স্বরবর্ণ কয়টা? 2টা। শর্ত মানে কয়জন? 2জন। শুরু হবে মানে প্রথম ঘর। শর্ত মানে কয়জন? 2জন। খালি ঘর ফিল আপ করতেছে কয়টা? 1টা। শর্ত মানে কয়জন? 2জন। খালি ঘর ফিল আপ করতেছে কয়টা? 1টা। তাহলে 2টা যে কোনো একটা বৈশা বসছে, মনে করো আই বৈশা বসছে, শর্ত ফিল আপ শেষ। যখন শর্ত ফিল আপ শেষ, পরে তুমি দেখবা বর্ণ আছে কয়টা? বাকি আছে কয়টা? 3টা। খালি ঘর কয়টা? 3টা। এটাই তোমার আনসার। আমি আরো একটা অঙ্ক দেখাই। করেজ। বললাম স্বরবর্ণ দিয়ে শুরু হবে। স্বরবর্ণ দিয়ে শুরু হবে। স্বরবর্ণ দিয়ে শুরু হবে। এখানে বর্ণ আছে কয়টা? 7টা। আমি 7টা বর্ণ আঁকলাম। 7টা। প্রশ্ন বলছে স্বরবর্ণ দিয়ে শুরু হবে। বাচ্চারা দেখো তো, স্বরবর্ণ 1টা 2টা 3টা 4টা। স্বরবর্ণ কয়টা? 4টা। শর্ত মানে কয়জন? স্বরবর্ণ দিয়ে শুরু হবে, স্বরবর্ণ 4টা। শর্ত মানে কয়জন? 4জন। খালি ঘর ফিল আপ করতেছি কয়টা? 1টা। শর্ত মানে কয়জন? 4জন। খালি ঘর ফিল আপ করতেছি কয়টা? 1টা। তাহলে আমাদের শর্ত ফিল আপ শেষ। একটা স্বরবর্ণ বৈশা পড়ছে, মনে করো ই বৈশা পড়ছে। এখন বর্ণ আছে কয়টা? 6টা। বাকি 6টা বর্ণ খালি ঘর ফিল আপ করবে কয়টা? 6টা। বাকি 6টা বর্ণ খালি ঘর ফিল আপ করবে কয়টা? 6টা। এইটাই তোমার আনসার। তোমার প্রথম কাজ কি? আগে শর্ত ফিল আপ করা। প্রথম কাজ কি? আগে শর্ত ফিল আপ করা। যখন শর্ত ফিল আপ করা শেষ, পরে তুমি দেখবে বাকি বর্ণ আছে কয়টা? খালি ঘর কয়টা। তুমি আরো একটা অঙ্ক দেখো। ইকুয়েশন, যদিও এই অঙ্কটা আমি একটু আগে তোমাকে করাইছিলাম রিটেন পার্টে, আবারও একটু আলোচনা করতেছি। রিটেন পার্টে ইকুয়েশন, আর্টিকেল দুটো অঙ্ক বোঝাইছিলাম। ইকুয়েশন, এর বর্ণ আছে 8টা। আমি যেহেতু 8টা বর্ণ আছে, তাই আমি 8টা খালি করে রাখলাম। যেহেতু 8টা বর্ণ আছে, আমি 8টা খালি করে রাখলাম। 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে দেখো, তোমার স্বরবর্ণ আছে 5টা, ব্যঞ্জন বর্ণ আছে 3টা। স্বরবর্ণ 5টা, ব্যঞ্জন বর্ণ কয়টা? 3টা। প্রশ্নে বলছে যে ব্যঞ্জন বর্ণগুলো বিজোড় স্থানে বসবে। ব্যঞ্জন বর্ণগুলো বিজোড় স্থানে বসবে। বিজোড় স্থান 1টা 2টা 3টা 4টা। বিজোড় স্থান কয়টা? 4টা। তাহলে এই 4টা বিজোড় স্থানে, এখানে বিজোড় স্থান কয়টা? বিজোড় স্থান 4টা। এই 4টা বিজোড় স্থানে কে বসবে? ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ কয়টা? 3টা। তাহলে এখানে বিজোড় স্থান কয়টা? 1টা 2টা 3টা 4টা। বিজোড় স্থান কয়টা? 4টা। এই 4টা বিজোড় স্থানে কে বসবে? ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ কয়টা? 3টা। তাহলে ব্যঞ্জন বর্ণ যদি 3টা, সেটা 3টা খালি করে ফিল আপ করবে। ব্যঞ্জন বর্ণ কয়টা? 3টা। সে 3টা খালি করে ফিল আপ করলো। বাকি বর্ণ আছে কয়টা? বাকি বর্ণ, বাকি দেখো তো খালি ঘর আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। বাকি 5টা ঘরে কে বসবে? স্বরবর্ণ। তাহলে বাচ্চারা, প্রশ্নে বলছে ব্যঞ্জন বর্ণগুলো বিজোড় স্থানে বসবে। বিজোড় স্থান 1 2 3 4। এই বিজোড় স্থানে কে বসবে? ব্যঞ্জন বর্ণ। শর্ত ফিল আপ শেষ। কিন্তু ব্যঞ্জন বর্ণ করা 3টা, শুধু 3টা ঘর ফিল আপ করবে। মোট ঘর ছিল 8টা, ব্যঞ্জন বর্ণ ফিল আপ করছে 3টা। বাকি 5টা খালি করে কে বসবে? স্বরবর্ণ। এটা কিন্তু রিটেন পার্টও পড়াইছিলাম। কারণ আশা করি তুমি এই অঙ্কগুলো বুঝতে পারছো। 1 থেকে 6 18 এবং 20 অঙ্কগুলো বুঝতে পারছো।
বাচ্চারা এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলা ইম্পর্টেন্ট অঙ্ক। যদি শর্ত দেওয়া থাকে তোমার কাজ হলো শর্ত ফিল আপ করে কাজ করা। তখন প্রশ্নের মধ্যে পুনর্বিন্যাস করা আছে নাকি পুনরাবৃত্তি করা আছে নাকি একবার ব্যবহার করে, এগুলো কোনো কথা কাজে লাগবে না। তোমার কাজ হবে শর্ত ফিল আপ করে কাজ করা। এখন আমি তোমাকে 7 নম্বর অঙ্ক পড়াবো, খুব সহজ অঙ্ক। তুমি একটু আগে রিটেন পার্টে পড়ছো, তাও আবার একটু দেখবা। দেখো 7 নম্বর অঙ্কে বলছে যে ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যাবে। প্রশ্নে বলছে ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যাবে। তাহলে ম্যাথমেটিক্সে বর্ণ আছে কয়টা? ম্যাথমেটিক্সে বর্ণ আছে 11টা। তুমি একটু আগে করছো যে কত ভাবে সাজানো যাবে, সবগুলো বর্ণ নিয়ে কত ভাবে সাজানো যাবে। নিয়ম কি? মোট বর্ণ ফ্যাক্টরিয়াল ভাগ একাধিক বর্ণ ফ্যাক্টরিয়াল। তো ম্যাথমেটিক্সে এম কয়টা? 2টা। এ কয়টা? 2টা। টি কয়টা? 2টা। এটাই তোমার আনসার। মোট বর্ণ ফ্যাক্টরিয়াল ভাগ একাধিক বর্ণ ফ্যাক্টরিয়াল। তুমি যদি 9 নাম্বার প্রশ্ন দেখো, 9 নাম্বার প্রশ্ন তুমি যদি দেখো, বলছে রাজশাহী বরিশাল একটা কত গুণ। তুমি এই রাজশাহী বিন্যাস করো। রাজশাহীতে বর্ণ আছে কয়টা? 8টা। একাধিক বর্ণ কি আছে? এ 2টা, এইচ 2টা। বরিশাল মোট বর্ণ আছে কয়টা? 7টা। একাধিক বর্ণ আছে কয়টা? 2টা। তাহলে 8 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল মানে 2 ফ্যাক্টরিয়াল মানে 2 ফ্যাক্টরিয়াল মানে 2। তাহলে বাচ্চার এই যে 8 ফ্যাক্টরিয়াল মানে কি? 8 × 7 ফ্যাক্টরিয়াল। 7 ফ্যাক্টরিয়াল কাটা, 2 এবং 2 কাটা 4। তাহলে এই রাজশাহী বরিশালের কত গুণ? 4 গুণ। রাজশাহী বরিশালের কত গুণ? 4। তাহলে রাজশাহী বিন্যাস করলা, বরিশালের বিন্যাস করলা, ক্যালকুলেশন করে দেখলে কয় গুণ হয়ে গেছে? 4 গুণ। যদিও আমি রিটেন পার্টে পড়াইছিলাম আমেরিকা এবং কলকাতা। তো এখন আমরা দেখব 12 নম্বর অঙ্কটা। 12 নম্বর অঙ্ক সায়েন্স। প্রশ্নটা সবাই মনোযোগ দিয়ে পড়ো, প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ো। 12 নম্বর প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ো। এখানে স্বরবর্ণ আছে কয়টা? আই, ই, ই। ব্যঞ্জনবর্ণ আছে কি? এস, সি, এন, সি। আমি তোমাকে যখন রিটেন পার্ট পড়াইছিলাম, একটু আগেই তো পড়াইছি, তখন কিন্তু বলছিলাম একত্রে মানে একজন, একত্রে মানে একজন। আর যাকে একত্র করতে বলবে তুমি তাকে আবার আলাদা করে বিন্যাস করবা। কি বলছিলাম? একত্রে মানে কয়জন? একজন। আর যাকে একত্র করবা তাকে আবার আলাদা করে বিন্যাস করো। মানে কি? এখানে প্রশ্ন বলছে স্বরবর্ণগুলো একত্রে, স্বরবর্ণগুলো একত্রে, স্বরবর্ণগুলো একত্রে, একত্রে মানে কয়জন? একজন। স্বরবর্ণ কয়টা হয়ে গেছে? একটা। ব্যঞ্জন বর্ণ করে 4টা। স্বরবর্ণ একটা, ব্যঞ্জন 4টা। মোট কয়টা হয়ে গেছে? 5টা। নিয়ম কি? মোট সংখ্যা ফ্যাক্টরিয়াল ভাগ একাধিক সংখ্যা ফ্যাক্টরিয়াল। একাধিক কি আছে? 2টা সি। স্বরবর্ণ একটা, ব্যঞ্জন 4টা। মোট করা হয়ে গেছে 5টা। মোট বর্ণ ফ্যাক্টরিয়াল ভাগ একাধিক বর্ণ ফ্যাক্টরিয়াল। এখন তুমি যাকে একত্র করছো তাকে আবার আলাদা করে বিন্যাস করতে হবে। একত্র করছো কাকে? স্বরবর্ণকে। স্বরবর্ণ কয়টা? 3টা। ভাগ একাধিক, একাধিক কয়টা? 2টা। কি বলছিলাম? স্বরবর্ণগুলোকে একত্রে রেখে, স্বরবর্ণগুলোকে একত্রে রেখে। স্বরবর্ণ কয়টা? 3টা। একাধিক কয়টা? 2টা। তাহলে কি বলছি? একত্রে মানে কয়জন? একজন। যাকে আবার একত্র করবা তাকে আবার আলাদা করে বিন্যাস করবা। এরকম আরো একটা অঙ্ক দেখো, 8 নাম্বারটা দেখো। 8 নাম্বার প্রশ্ন তুমি দেখো। প্রশ্ন বলছে ই গুলা একত্রে। ই ছাড়া কি আছে এখানে? এন, জি, আই, এন,
আর এন জি। প্রশ্ন বলছে এগুলা একত্রে, বাচ্চারা এগুলা একত্রে, একত্রে মানে কয়জন? এগুলো একত্রে, একত্রে মানে কয়জন? একজন। আর ই ছাড়া করে 8টা, ই হলো একত্রে একটা, ই ছাড়া 8টা, 1 আর 8 কয়টা? 9, 9 ফ্যাক্টরি। এখানে একটা, এখানে 8টা, মোট করে 9টা। ভাগ একাধিক বর্ণ, একাধিক কি আছে? 3টা এন, 2টা জি, 2টা আই, 3টা এন, 2টা আই, 2টা জি। এখন কথা হলো যেগুলোকে তুমি একত্র করছো, যেগুলোকে তুমি একত্র করছো এগুলোকে আবার আলাদা করে বিন্যাস করতে হবে। একত্র করছো কাকে? ই কে। ই কয়টা? 3টা। একাধিক কি? 3টা ই, 1টা 2টা 3টা, 3টা ই। এটাই তোমার আনসার। তাও একটু কম বুঝছো আমি জানি। 19 নম্বর প্রশ্নটা পড়ো। 19 নম্বর প্রশ্নে বলছে 3 জন বালক ও 4 জন বালিকা। 3 জন বালক ও 4 জন বালিকা। প্রশ্নে বলছে 3 জন বালক একত্রে, 3 জন বালক একত্রে, একত্রে মানে কয়জন? একজন। একত্রে মানে কয়জন? একজন। তাহলে একজন, আর এখানে কয়জন? 4 জন, মোট কয়জন? 5 জন। এখানে তো একাধিক নাই, একাধিক কোনো বর্ণ আছে? একাধিক নাই, তাহলে ভাগ দেন কিছু নাই। কাকে একত্র করছো? বালককে। বালক কয়জন? 3 জন। এটাই তোমার আনসার। এখানে যেমন একাধিক বর্ণ আছে, তুমি একাধিক বর্ণ দিয়ে ভাগ দিছো। এখানে 3 জন বালক, 1 জন, বালিকা 4 জন, 5 জন। একাধিক কোনো কিছু আছে নাই? যদি একাধিক থাকতো ভাগ দিতা। একত্র করছো কাকে? বালককে। বালক কয়জন? 3 জন। তাহলে বাচ্চারা একত্রে মানে কয়জন? একজন। একত্র মানে কয়জন? একজন। যাকে তুমি একত্র করবা তাকে আবার আলাদা করে বিন্যাস করবা। এখন শব্দ গঠনের যেগুলো পড়ছে এগুলো তুমি আবার একটু রিভিশন দিব, সবাই একটু মনোযোগ দিবা। DAUGHTR, ডটার। সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি বললাম ডটার শব্দটির, ডটার শব্দটির সবগুলো বর্ণ নিয়ে, ডটার শব্দটির সবগুলো বর্ণ নিয়ে কত হবে সাজানো যাবে? সবগুলো বর্ণ নিয়ে বলছি। তাহলে মোট বর্ণ আছে কটা? 8টা। নিয়ম কি? সবগুলো বর্ণ নিয়ে একত্রে সাজানো। নিয়ম কি? মোট সংখ্যা ফ্যাক্টরিয়াল ভাগ একাধিক বর্ণ ফ্যাক্টরিয়াল। তো দেখো তো এখানে ডি একটা, এ একটা, সবই একটা, একাধিক কোনো বর্ণ নাই। এইটাই তোমার আনসার। না আবারও বলি, তুমি যখন 7 নম্বর অঙ্কটা করছো, ম্যাথমেটিক্স শব্দটির সবগুলো বর্ণ নিয়ে কত হবে সাজানো যাবে। নিয়ম কি? মোট বর্ণ ফ্যাক্টরিয়াল ভাগ একাধিক বর্ণ ফ্যাক্টরিয়াল। ডটারে তো একাধিক বর্ণ নাই, তাহলে এটাই তোমার আনসার। এখন আমি যদি বলতাম ডটার শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে, স্বরবর্ণগুলোকে একত্রে রেখে, তাহলে বাচ্চারা এখানে স্বরবর্ণ আছে কি কি? এ, ইউ, ই। ব্যঞ্জন বর্ণ আছে কি? ডি, জি, এইচ, টি, আর। আমি কি বলছি বলতো? প্রশ্নটা কি করছি? বলছি স্বরবর্ণগুলো একত্রে। তোমাকে কিন্তু বারবার বলতেছি একত্রে মানে একজন, আর যাকে একত্র করবা তাকে আবার আলাদা করে বিন্যাস করবা। এখন আমি কি বলছি? স্বরবর্ণগুলোকে একত্রে, স্বরবর্ণগুলোকে একত্রে, একত্রে মানে কয়জন? একজন। একত্রে মানে কয়জন? একজন। তাহলে স্বরবর্ণ হয়ে গেছে একটা, ব্যঞ্জন 5টা, মোট কয়টা? 6টা। স্বরবর্ণ একটা, ব্যঞ্জন 5টা, মোট কটা হয়ে গেছে? 6টা। একাধিক কোনো বর্ণ নাই। একটা বর্ণ একাধিকবার আছে? নাই। তাহলে ভাগ দেন কিছু নাই। এখন যাকে তুমি একত্র করছো তাকে আবার বিন্যাস করতে হবে। একত্র করছো কাকে? স্বরবর্ণ। স্বরবর্ণ কয়টা? 3টা। একাধিক কোনো বর্ণ নেই। এটাই তোমার আনসার। তাহলে ডটার শব্দটির সবগুলো বর্ণ নেই, এটা আনসার। স্বরবর্ণগুলোকে একত্রে নেই, এটা তোমার আনসার। এখন বাচ্চারা যদি প্রশ্নে বলতো স্বরবর্ণগুলো একত্রে না রেখে, স্বরবর্ণগুলো একত্রে না রেখে, তাহলে এই যে এটা তো মোট মান, এই মোট মান থেকে তুমি যদি একত্রে রেখে বাদ দিয়ে দেও, যা পাবা সেটা কি হবে? একত্রে না রেখে। এটা তো তোমার মোট মান। এই মোট মান থেকে তুমি যদি একত্রে রেখাটা বাদ দিয়ে দাও তাহলে তোমার কি থাকবে? একত্রে না রেখে। এটাই তোমার 14 নম্বর প্রশ্ন। সবাই শীটের মধ্যে 14 নম্বর প্রশ্নটা পড়ো তো।
শীটের মধ্যে 14 নাম্বার প্রশ্নটা পড়ো, শীটের মধ্যে 14 নাম্বার প্রশ্নটা পড়ো। প্রশ্ন বলছে স্বরবর্ণগুলো একত্রে না রেখে, আমি কি বলছি, মোট বিন্যাস বের করছি, স্বরবর্ণগুলো একত্রে বিন্যাস বের করছি, মোট বিন্যাস থেকে একত্রগুলো বাদ দিয়ে দিচ্ছি, কি পাইছি, একত্রে না রেখে। তোমাদের আমি একটা অঙ্ক বাড়ির কাজ দিলাম 13 নম্বরটা, এই 14 আর 13 সেম, 13 নম্বর অঙ্কটা তোমাদের বাড়ির কাজ দিলাম, 13 বাড়ির কাজ দিলাম, ঠিক আছে। এখন আমরা দেখব 17 নাম্বার, এখন আমরা দেখব 17 নাম্বার। 17 নাম্বার হলো ক্যালকুলাস। এই অঙ্কটা ঢাকা ভার্সিটি 3 বার আসছে, এই হুবহু অঙ্কটা ক্যালকুলাস। প্রশ্নটা পড়ো সবাই শীটের মধ্যে, ক্যালকুলাস। প্রশ্নে বলছে যে প্রথমে ও শেষে, প্রথমে এবং শেষে সি বসবে, প্রথমে এবং শেষে সি বসবে, প্রথমেও সি বসবে, শেষেও সি বসবে। তাহলে সি এর জায়গা নির্দিষ্ট। বিন্যাস সমাবেশের ক্ষেত্রে, বিন্যাস সমাবেশের ক্ষেত্রে জায়গা নির্দিষ্ট মানে কি, বাদ। ক্যালকুলাস প্রশ্ন বলছে প্রথমে সি বসবে, শেষেও সি বসবে, সি এর জায়গা নির্দিষ্ট, সি এর জায়গা নির্দিষ্ট, সি বাদ। তোমাকে রিটেন পার্টে মিলিনিয়াম পড়াইছিলাম ওই অঙ্কটাই। প্রথমে এবং শেষে সি বসবে, সি এর জায়গা নির্দিষ্ট। বিন্যাস সমাবেশের ক্ষেত্রে জায়গা নির্দিষ্ট মানে বাদ, তাহলে সি এর জায়গা নির্দিষ্ট, সি বাদ। এখন বর্ণ আছে কয়টা, 6টা। একাধিক বর্ণ কি আছে, 2টা এল 2টা ইউ, এটাই তোমার আনসার। 6 ফ্যাক্টরিয়াল 620, 2 ফ্যাক্টরিয়াল 2, 2 ফ্যাক্টরিয়াল 2। তাহলে বাচ্চারা বিন্যাস সমাবেশের ক্ষেত্রে জায়গা নির্দিষ্ট মানে কি, বাদ। শুনতে পাইছো কথা, প্রথমে এবং শেষে সি বসবে, সি এর জায়গা নির্দিষ্ট, সি বাদ। তোমাকে রিটেন পার্টে একটা অঙ্ক করাইছিলাম মিলিনিয়াম 3-এর 1, আর এটা একই রকম অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, হ্যাঁ। এখন তুমি করবা 10 নাম্বার। পারমুটেশন। এই অঙ্কটাও আমি তোমাকে রিটেন পার্টে পড়াইছি, এই অঙ্কটাও তোমাকে রিটেন পার্টে পড়াইছি, আবার একটু আলোচনা করতেছি, ইম্পর্টেন্ট অঙ্ক। বাচ্চারা প্রশ্নে বলছে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন করা যাবে না, স্বরবর্ণের অবস্থান পরিবর্তন করা যাবে না। তার মানে এই যে স্বরবর্ণ ই, তার অবস্থান পরিবর্তন করা যাবে না, তার মানে সে এই জায়গায় থাকবে, কারণ তার জায়গায় কি নির্দিষ্ট, নির্দিষ্ট মানে কি, বাদ। স্বরবর্ণের অবস্থান পরিবর্তন করা যাবে না, তার মানে কি স্বরবর্ণগুলো যে জায়গায় আছে ওই জায়গায় থাকবে, জায়গা নির্দিষ্ট মানে কি, বাদ। স্বরবর্ণ তার অবস্থান পরিবর্তন করা যাবে না, তার জায়গা নির্দিষ্ট মানে কি, বাদ। তাহলে স্বরবর্ণগুলো জায়গা নির্দিষ্ট, তাই স্বরবর্ণগুলো বাদ। এখন বর্ণ আছে কয়টা, 6টা। মোট সংখ্যা ফ্যাক্টরিয়াল ভাগ একাধিক সংখ্যা ফ্যাক্টরিয়াল, একাধিক কি আছে, 2টা। মোট বর্ণ ফ্যাক্টরিয়াল ভাগ একাধিক বর্ণ ফ্যাক্টরিয়াল। প্রশ্নে বলছে পুনর্বিন্যাস করা যায়, তোমাকে কিন্তু আমি বলছিলাম ক্লাসে, যদি প্রশ্নে বলে পুনর্বিন্যাস করা যায়, বা যদি প্রশ্নে বলে পুনরায় সাজানো যায়, তখন সে নিজে একটি বিন্যাস হয়, তখন তুমি যে মানটা পাবা এর থেকে 1 বিয়োগ করবা। যদি প্রশ্নে বলে পুনর্বিন্যাস করা যায় বা পুনরায় সাজানো যায়, তখন যে মানটা পাবা 1 বিয়োগ করতে হবে, কারণ পুনর্বিন্যাস করা যায় বা পুনরায় সাজানো যায় বললে সে নিজে একটি বিন্যাস, তখন তার থেকে 1 বাদ দিতে হয়। আর একটা অঙ্ক দেখো, সেম আরেকটা অঙ্ক 11 নম্বর, পাবলিক। পাবলিকেও একই কথা বলছে, স্বরবর্ণের অবস্থান পরিবর্তন করা যাবে না। তাহলে এই যে স্বরবর্ণ, তার অবস্থান পরিবর্তন করা যাবে না, তার জায়গা নির্দিষ্ট, বাদ। এই যে স্বরবর্ণ, তার অবস্থান পরিবর্তন করা যাবে না, তার জায়গা নির্দিষ্ট মানে কি, বাদ। তাহলে বর্ণ আছে কয়টা, 4টা, একাধিক কোনো বর্ণ নাই। তখন প্রশ্নে বলছে, এই অঙ্কের মধ্যে প্রশ্ন বলছে পুনর্বিন্যাস করা যায় বা পুনরায় সাজানো যায়, এইখানে বলছে পুনর্বিন্যাস করা যায় বা পুনরায় সাজানো যায়, যে কোনো একটা বলা আছে। তাহলে যদি পুনর্বিন্যাস করা যায় বা পুনরায় সাজানো যায়, তখন সে নিজে একটি বিন্যাস, যে মানটা পাবা এর থেকে 1 বাদ দিতে হবে। আনসার 23। যদি প্রশ্ন বলে পুনর্বিন্যাস করা যায় বা পুনরায় সাজানো যায়, তখন সে নিজে একটি বিন্যাস, তুমি যে মানটা পাবা এর থেকে 1 বাদ দিতে হবে।
তাহলে বাচ্চারা তুমি 11 নম্বর অঙ্কটা বুঝে ফেলছো। তাহলে আমাদের 1 থেকে 14 পর্যন্ত শেষ হয়ে গেল, 1 থেকে 14 পর্যন্ত শেষ। এখন আমরা 15 নম্বর অঙ্ক দেখব। 15 নম্বর অঙ্ক NP4 NP3, তাই তো? তুমি যদি এর ক্যালকুলেশন করো, উপরেরটা ফ্যাক্টোরিয়াল, উপরেরটা মাইনাস, নিচেরটা ফ্যাক্টোরিয়াল, উপরেরটা ফ্যাক্টোরিয়াল, উপরেরটা মাইনাস, নিচেরটা ফ্যাক্টোরিয়াল। n-4 ফ্যাক্টোরিয়াল মানে কি থাকলো, এটা কাজ করলাম না। n-3 ফ্যাক্টোরিয়াল, এটা কি n-3 ফ্যাক্টোরিয়াল মানে কি যা আছে তা লিখবা, এর থেকে এক কম, এক কমলে কত হয় n-4। রিটেন পার্ট হতো, রিটেন পার্টে 1 নম্বর অঙ্কগুলোর মতো। তাহলে n ফ্যাক্টোরিয়াল কাটা, এটা এবং এটা কাটা, কত হয়ে গেছে, এই পাশে 1, এই পাশে 6/n-3, তার মানে n-3 = 6, n = 9। রিটেন পার্টে কিন্তু এই অঙ্কটা তুমি করছো, রিটেন পার্টে এই অঙ্কটা করছো। 16 নম্বর অঙ্কটা তোমাকে বাড়ির কাজ দিলাম। 16 নম্বর অঙ্কটা একদম হুবহু রিটেন পার্টের, একদম হুবহু রিটেন পার্টের 1/3, একদম হুবহু রিটেন পার্টের 1/3 নম্বর অঙ্কটা, এটা তোমাকে বাড়ির কাজ দিলাম 16 নম্বর অঙ্কটা। তাহলে বাচ্চারা আমাদের 1 থেকে 20 পর্যন্ত শেষ হয়ে গেল, 1 থেকে 20 পর্যন্ত শেষ হয়ে গেল। 21 নম্বর আজকের ক্লাসের প্রথমেই তুমি পড়ছিলা, 21 নম্বর আজকের ক্লাসের প্রথমেই তুমি পড়ছিলা বিন্যাস এবং সমাবেশের মধ্যে সম্পর্ক কি, NPR সমান কত, NCR ইন্টু R ফ্যাক্টোরিয়াল। এটা পরীক্ষায় আসে, নিচের কোনটি বিন্যাস ও সমাবেশের মধ্যে সঠিক সম্পর্ক, NPR = কত, NCR ইন্টু R ফ্যাক্টোরিয়াল। 21-এর পর যদি 23 নম্বর যদি দেখো, 23 নম্বর দেখো, 23 নম্বরে দেয়া আছে এত NCR, তাহলে কত হয়ে গেল এখানে x/1 NPR/NCR, এটা কত হয়ে গেল x। এই যে NPR, এই যে NPR সমান কত, NPR সমান কত, NCR ইন্টু R ফ্যাক্টোরিয়াল। তাহলে R ফ্যাক্টোরিয়াল কাটা, x সমান কত হয়ে গেল NCR। তাহলে এই যে তোমার দেখো তো NPR, এই NPR সমান কত, NCR ইন্টু R ফ্যাক্টোরিয়াল। তো NPR এর জায়গায় তুমি কি লিখতে পারো, NCR ইন্টু R ফ্যাক্টোরিয়াল। বাচ্চারা 22 নম্বর সূত্র মুখস্থ। 22 নম্বরগুলোর সূত্র এগুলো, NPN সমান হলো n ফ্যাক্টোরিয়াল, NP0 সমান হলো 1। এগুলো পরীক্ষায় আসে, নিচের কোনটি সত্য, নিচের কোনটি মিথ্যা, এইভাবে আসে। তাহলে বাচ্চারা আমাদের আজকের ক্লাস এতটুকুই। বিন্যাস সমাবেশের বিন্যাস পার্টটুকু আজকে শেষ করে দিলাম, বিন্যাস পার্টের রিটেন পার্টও শেষ করে দিলাম, MCQ পার্টও শেষ করে দিলাম, এবং শীটের মধ্যে বিন্যাসের কুইশন ব্যাংকটুকু তোমাকে বাড়ির কাজ দিলাম, বাড়িতে করো। যেগুলো পারতো না আমাকে ইনবক্সে জানাও, আমি তোমাকে বুঝাই দিব। আজকে বিন্যাস পার্টটুকু, বিন্যাস অংশ, বিন্যাস সমাবেশের বিন্যাস পার্টটুকু আজকে শেষ করলাম, রিটেন পার্টটুকু শেষ করলাম, MCQ পার্টটুকু শেষ করলাম। তো আজকে পড়াটা জটিল, বিন্যাস কিন্তু ইম্পর্টেন্ট, রিটেন পার্টের জন্য বেশি ইম্পর্টেন্ট, বিন্যাস রিটেন পার্টের জন্য বেশি ইম্পর্টেন্ট। আজকে ক্লাসটা বাসায় অধিক যত্ন করে করো। আজকে এতটুকুই, ভালো থাকো, সুস্থ থাকো।